আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরো একটি রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। আমাদের এই লাইভ ক্লাসগুলো খুবই কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। আমি যে লাইভ ক্লাসগুলো করাচ্ছি সেগুলোর এখনকার যে সাবজেক্টটা সেটা হচ্ছে ইতিহাস, এবং যদি ক্লাস হিসেবে বলতে হয় আমরা পড়ছি এসএসসি ক্লাসের জন্য ইতিহাস। তো এসএসসি ইতিহাসে এর আগের কয়েকটা চ্যাপ্টার ধরে আমরা নবম অধ্যায় এবং এর আগের অধ্যায়গুলো পড়েছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা পড়বো দশম অধ্যায়টি। তো দশম অধ্যায়ে আমরা কি কি পড়বো এটা জানার আগে তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের এই ক্লাসটাতে জয়েন করেছো। আমি প্রভা, আমি পড়ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমি ঢাকা থেকে তোমাদেরকে এই ক্লাসটাতে পড়াচ্ছি। আমি জানতে চাই যে বাংলাদেশের কোন কোন এলাকা থেকে ছাত্রছাত্রীরা আমার এই ক্লাসটাতে জয়েন করেছে, এবং আমরা একটা বিশাল ক্লাসরুম নিয়ে যে আজকে ইতিহাসে আলোচনাটা করব তাদের শিক্ষার্থীরা কোথা থেকে আছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। তো আমি একটু তোমরা কমেন্ট করতে করতে একটু আলোচনা করি যে আমরা আজকের ক্লাসটা কি নিয়ে করব। তো আমাদের আজকের যে চ্যাপ্টারটা সেটার নাম হচ্ছে ইংরেজ শাসনামলে বাংলাতে যে স্বাধিকার আন্দোলন হয়েছিল সেগুলো নিয়ে, এবং বিশেষত বাংলা অঞ্চলটাতে যে আন্দোলনগুলো ছিল সেটা নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, খিলাফত ও অসহযোগ আন্দোলন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন, স্বরাজ এবং বেঙ্গল প্যাক্ট, লাহোর প্রস্তাব, এবং শেষ পর্যন্ত কিভাবে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং কিভাবে ভারত এবং পাকিস্তান এই দুটো রাষ্ট্রের জন্ম হয় সেই সব ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব। একটু লম্বা টপিক, কিন্তু প্রত্যেকটা আন্দোলন এত ইন্টারেস্টিং যে আমাদের সবারই এগুলো জানতে একদম গল্পের মতো মনে হবে, কোনোভাবেই মনে হবে না যে এই ইতিহাসের বিষয়গুলো মুখস্থ করার ব্যাপার। তো ক্লাসের আসল আলোচনাতে যাওয়ার আগে চলো আমরা একটু দেখি যে ক্লাসটাতে আমাদের সাথে কে কোথা থেকে জয়েন করেছে। তাহলে এই যে দেখছি আমি অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, এবং আচ্ছা ঠিক আছে, নাজমুল ইসলাম রানা বলছে গাজীপুর থেকে সে আছে, স্বাধীন কুমার তাপস সরকার আছে টাঙ্গাইল থেকে, মতে মাইনুল, হ্যালো মাইনুল আছে চট্টগ্রাম থেকে, ওমর পারভেজ আছে ঢাকা থেকে, তৌশিক হোসেন আছে বরিশাল থেকে, হ্যালো তৌশিক। তারপর শাহরিয়ার ইমন আছে মগবাজার ঢাকা থেকে, ফজলি রাব্বি সরকার আছে গাজীপুর থেকে। আছে গাজীপুর থেকে অলরেডি দুইজন কিন্তু আমাদের ক্লাসটাতে জয়েন করেছে। তোমরা সবাই একদম ঝটপট কমেন্ট করে জানাতে থাকো যে তোমরা দেশের কোন প্রান্ত থেকে কে কোথা থেকে এই ক্লাসটাতে জয়েন করেছো। তাহলে আমাদের জন্য কিন্তু একদম খুবই ভালো হবে যে আমরা জানতে পারবো সবাই কোন জায়গাগুলো থেকে দেশের কোন কোন প্রান্ত থেকে মিলে আমরা একটা ক্লাসরুমে জয়েন করেছি। ইকবাল হোসেন বলেছে ঢাকা থেকে সে আছে, তানভীর মাহমুদ চৌধুরী বলেছে সে আছে লক্ষ্মীপুর থেকে। আচ্ছা, সবাই কমেন্ট করে জানাতে থাকো, আমরা হচ্ছে এই ক্লাসটাতে চলে আসবো। তৌশিক হোসেন বলছে অনেকক্ষণ ওয়েট করেছি, আমরা তো একদম টাইমলি ক্লাসে এসেছি, আশা করি তোমার বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ইকবাল হোসেন বলেছে গুলবাগ ঢাকা থেকে, মোহাম্মদ সাকি বলেছে কুমিল্লা থেকে, মিজানুর রহমান শিশির বলেছে চট্টগ্রাম থেকে, শাহিনুর রহমান আছে কুষ্টিয়া থেকে। আচ্ছা, আর এইচ এম শাহিদুল ইসলাম আছে চট্টগ্রাম থেকে, শাহরিয়ার হাসনাত আছে নড়াইল থেকে। আচ্ছা, আল আমিন পাটোয়ারি আছো ঢাকা মোহাম্মদপুর থেকে। আচ্ছা, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাতে থাকো তোমরা কে কোথা থেকে আছো, আমরা আমাদের আলোচনাটা একটু শুরু করে ফেলি। ওকে, তো তোমরা যদি আমাদের আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তোমাদের জানার কথা যে ভারতীয় উপমহাদেশে ইংরেজদের যে শাসনটা সেটার গোড়াপত্তন হয়েছিল 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে। এতটুকু কিন্তু আমরা সবাই এর মধ্যেই শিখেছি। কিসের মাধ্যমে? পলাশীর যুদ্ধের মাধ্যমে। এবং এই পুরো সময়টা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারাই কিন্তু ভারতবর্ষে শাসন করছিল। অর্থাৎ এই 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে তারা ধীরে ধীরে ক্ষমতা গ্রহণ করতে শুরু করে, এবং তারা ক্ষমতা গ্রহণ করে ধীরে ধীরে যেটা করে যে তাদের ক্ষমতা বিস্তার করে যারা কিনা দেশীয় ক্ষমতায় ছিল, যেমন নবাব, যেমন সুলতান, তাদের ক্ষমতা আস্তে আস্তে হ্রাস করতে থাকে। এবং এসব করে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তাদের শাসনটা প্রতিষ্ঠা করে ফেলে। তো এই শাসনটা চলার ঠিক 100 বছর পরে 1857 সালে প্রথম স্বাধিকার আন্দোলনটা গঠিত বা সংগঠিত হয়। কি হয়? প্রথম স্বাধিকার আন্দোলন। কেন সংগঠিত হয়? তোমাদের মনে হতে পারে যে কেন 1857 সালে এই স্বাধিকার আন্দোলনটা সংগঠিত হলো। তো আমরা এখন জানবো যে এই আন্দোলনটার পটভূমি কি ছিল, এবং এই প্রথম 1857 সালে যে স্বাধিকার আন্দোলন হয় সেটা ছিল সিপাহী বিদ্রোহ। তো আমরা চলো সিপাহী বিদ্রোহের আগের কিছু ঘটনা জানলাম, এখন জানি যে সিপাহী বিদ্রোহটা কেন হয়েছিল। তো সিপাহী বিদ্রোহের চলো আমরা একটু প্রেক্ষাপট
প্রেক্ষাপট নিয়ে কথা বলি। তো এই যে আমরা প্রেক্ষাপটে আসছি, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, চারটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা সেটা হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক কারণে তোমার সিপাহী বিদ্রোহটা হয়েছিল। রাজনৈতিক যে কারণটা সেটার মধ্যে ছিল যে ইংরেজ সরকারটা যখন আসে তারা কিছু নীতি এখানে প্রণয়ন করেন, নিয়ম নীতি এখানে চালু করেন, যেগুলো কিনা দেশীয় যারা রাজন্য ছিল বা দেশের যারা শাসকবর্গ ছিল তারা পছন্দ করেনি। এরকম একটা নীতির নাম ছিল সত্য বিলোপ নীতি। লর্ড ডালহৌসি এই সত্য বিলোপ নীতিটা প্রবর্তন করেন। সত্য বিলোপ নীতিটার মানে কি জানো? যে এই দেশীয় মানুষের যে জমি জমাগুলো আছে সেগুলোর সত্ত্ব বিলোপ করে সেটা ইংরেজদের জমি জমা হয়ে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু তারা তাদের যে শাসনটা আছে, তাদের যে সাম্রাজ্যটা আছে সেটা আমাদের দেশে সেটা স্থাপন করবে। এবং এই সত্য বিলোপ নীতির একটা নিয়ম ছিল যে কোনো জমিদারের যদি কোনো দত্তক নেয়া বা অ্যাডপ্ট করা ছেলে থাকে সে তার উত্তরাধিকার হতে পারবে না। তার মানে সেই জমিদারের যে সম্পদটা আছে তার যদি নিজের কোনো ছেলে না থাকে তাহলে সেটা ইংরেজদের হাতে চলে যাবে। এবং এই সত্য বিলোপ নীতির আন্ডারে তারা অযোধ্যাকেও তাদের নিজেদের অধিকারে নিয়ে ফেলেছিল। তো তারা যে এরকম করে করে শাসনের মাধ্যমে আমাদের জমি জমা নিয়ে যাচ্ছিল, এ কারণে ভারতের যারা দেশীয় শাসকবর্গ ছিলেন তারা সেখানে এটাতে খুবই রাগ করেন এবং এ কারণে তাদের মধ্যে ক্ষোভ জমা হতে থাকে। তো এটা ছিল একটা রাজনৈতিক কারণ কিসের? সিপাহী বিদ্রোহের। তো এরপর আসো আমরা একটু অর্থনৈতিক কারণের দিকে যাই। তো অর্থনৈতিক দিক থেকে দুইটা জায়গাতে তারা আমাদের ক্ষতি করছিল। কারা? ইংরেজরা। কি কি ক্ষতি করছিল? একটা হচ্ছে শিল্পক্ষেত্রে। তারা ইংল্যান্ডে কিন্তু তখন হচ্ছে শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং খুব কম দামে তারা জিনিসপত্র প্রস্তুত করতে পারতো, এবং এ কারণে কম দামে মেশিনের সাহায্যে তারা জিনিসপত্র শিল্পদ্রব্য প্রস্তুত করে বাংলায় পাঠিয়ে দিত। এবং বাংলার যারা মানুষ ছিল, বাংলার অধিবাসী যারা ছিল, তারা যেহেতু নিজেরা তৈরি করতো, হাতে তৈরি করতো, এ কারণে তাদের এতে খরচ বেশি হতো। তো স্বাভাবিকভাবে তাদের পণ্য এত বেশি সহজলভ্য তারা করে ফেলে, যে কারণে এই বাংলার যে শিল্প ছিল বা ভারতবর্ষের নিজস্ব যে শিল্পগুলো ছিল সেগুলোতে ক্ষতি হতে থাকে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কৃষি। তোমরা যদি এর আগে ক্লাস করে থাকো তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তার চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল, যেখানে জমিদারদেরকে জমির মালিকানা দিয়ে দেওয়া হয় এবং তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নেওয়া হয়। এবং এই ব্যবস্থাটার আন্ডারে জমিদারের সাথে যারা কিনা ইংরেজ সরকার ছিল তাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু যারা কৃষক ছিল তাদের কিন্তু কোনো উন্নতি হয়নি। জমিদার এবং ইংরেজ দুই দল মিলে কৃষকদের উপর শোষণ করতে থাকে এবং এই কারণে কৃষকরা তারা কিন্তু উৎসাহ পাচ্ছিল না নতুন করে জমির কোনো উন্নয়ন করবে সে কারণে। তো এই ক্ষেত্রে আমাদের দেশের যে কৃষি আছে সেই কৃষির অনেক বেশি ক্ষতি হয়। তার উপরে যদি আগের ক্লাসটা করে থাকো, আমরা নীল বিদ্রোহের কথা অনেক বেশি পড়েছি। নীল বিদ্রোহের কারণে বা নীল চাষ করার কারণেও কিন্তু আমাদের কৃষি জমির অনেক ক্ষতি হচ্ছিল। তো এই শিল্প এবং কৃষির ক্ষতির কারণে যে ভারতবর্ষে যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা অনেকাংশে ভেঙে পড়ছিল, এবং এটা কিন্তু অনেক বড় একটা রিজন ছিল এই সিপাহী বিদ্রোহটা সংঘটিত হওয়ার। তারপরে কিছু রিজন ছিল সামাজিক এবং ধর্মীয়। কি কি? সামাজিক ও ধর্মীয়। এখানে যে রিজনগুলো ছিল সেটা হচ্ছে যে তারা যখন এই দেশে আসে তখন তাদের সাথে তাদের সামাজিক রীতিনীতি, তাদের যে ধর্মীয় রীতিনীতি আছে সেগুলোও নিয়ে আসে এবং কিছুটা অ্যাগ্রেসিভলি সেগুলোকে প্রচার করতে থাকে, এবং এ কারণে যারা ভারতীয় উপমহাদেশে গোঁড়া হিন্দু ছিলেন তারা এটা পছন্দ করেননি। আবার তোমরা যদি এর আগের ক্লাসটা করে থাকো, বারবার আগের ক্লাসে রেফারেন্স দিচ্ছি, এটার কারণ হচ্ছে আগের ক্লাস থেকে অনেকগুলি তথ্য অ্যাটলিস্ট এই সিপাহী বিদ্রোহের সাথে কিন্তু রিলেটেড। তো তোমরা যদি ওটা মিস করে থাকো, এটা শেষ হলে ওই ক্লাসটা দেখে ফেলো। আচ্ছা, তো সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা সবাই মিলে অনেক ধরনের ধর্মীয় সংস্কার করেছিলেন। তারা সতীদাহ প্রথা বিলোপ করেন, বিধবা বিবাহের আইন আনেন, বাল্য বিবাহ বিলোপ করেন। এই কাজগুলো তারা করছিলেন, এগুলো সেখানকার যারা গোঁড়া হিন্দু ছিল অর্থাৎ যারা রক্ষণশীল হিন্দু ছিল তারা কিন্তু একেবারেই পছন্দ করেনি, এবং তাদের মনে হয়েছিল এসব হয়েছে ইংরেজরা আসার কারণে। তো ইংরেজরা যদি চলে যায় এই ঘটনাগুলো থামবে। এই কারণে সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রেও ইংরেজদের বিরুদ্ধে অসন্তোষ দেখা গেছে। 4 নম্বর যে কারণটা সেটা হচ্ছে সামরিক।
এই ইংরেজ শাসনের ভিতরে থাকা অবস্থাতেই কিন্তু দুটো বিশ্বযুদ্ধ হয়ে যায়, প্রথম এবং দ্বিতীয়। দুটো বিশ্বযুদ্ধেই কিন্তু বাঙালি এবং ভারতবর্ষের যারা ছিল সেই সব নাগরিক থেকেও সৈন্যতে যোগদান করে, অনেকে সেনাবাহিনীতে যোগদান করে। এবং সেই সেনাবাহিনীতে অনেক সময় এরকম হতো যারা ইংরেজ সেনা আছে তারা বাঙালি সেনাদেরকে অনেকভাবে অপদস্থ করত, তাদের সাথে খুব খারাপ ব্যবহার করত এবং বেশিরভাগ সুযোগ সুবিধা ইংরেজ সেনারা পেত। এটা ছিল একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যারা সিপাহী ছিল বা সেনা ছিল তাদেরকে একটা নতুন ধরনের রাইফেল দিয়েছিল, যেটার একটা টোটা বলতে জিনিস থাকে, যেটা দাঁত দিয়ে খুলতে হয়। তো এইরকম একটা গুজব চারদিকে একদম ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়ে যে এই যে টোটাটা এনফিল্ড নামক রাইফেল, কি নাম বলতো? এনফিল্ড। এই যে রাইফেলের টোটাটা আছে সেটা গরু এবং শূকরের চর্বি দিয়ে বানানো, এবং হিন্দুরা হচ্ছে গরুর মাংস খায় না আর মুসলিমরা হচ্ছে শূকরের মাংস খায় না, এবং এ কারণে দুটো ধর্মেরই যারা সিপাহী ছিল তাদের সবারই কিন্তু এটার উপর একটা ক্ষোভ ছিল যে তাদের ধর্ম চলে যেতে পারে যদি তারা এই রাইফেলটা ব্যবহার করে। তো এই যে 1, 2, 3, 4 রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক, এই 4টা কারণে হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটটা গড়ে উঠেছিল। তো বন্ধুরা আমরা জানলাম সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটকে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বুঝে থাকলে আমাকে একটু জানাও, যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বোর্ডের লেখা পড়তে পারছো কিনা, এবং কোথা থেকে আছো সেটা তো অবশ্যই আমাকে জানাবে। আমি আরেকটু দেখি যে তোমাদের কোনো কমেন্ট আছে কিনা। আচ্ছা, আমরা বলছিলাম কে কোথা থেকে আছো। জাহিদ হাসান নাবিল আছে সিলেট থেকে, তানভীর মাহমুদ চৌধুরী লক্ষ্মীপুর থেকে, নাজিমুদ্দিন রানা আছো নোয়াখালী থেকে, হ্যালো। রুহুল আমিন আছো রাজবাড়ী থেকে, দেবাশিস রয় আছো দিনাজপুর থেকে, দিনাজপুর তো অনেক দূরে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। 14 গ্রাম থেকে আছো শাহ আলম, কে শাফিন আছো নারায়ণগঞ্জ থেকে, সৌরভ দত্ত আছো চট্টগ্রাম থেকে, শাহরিয়ার আহমেদ আছো সিলেট থেকে, ফাইজুম মুন্নি আছো কক্সবাজার থেকে, কক্সবাজারও অনেক দূরে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা হচ্ছে সামনে এগিয়ে যাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, কৌশিক পল বলেছো আই এম লাভিং হিস্ট্রি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর ইতিহাস বিষয় সবচেয়ে সাংঘর্ষিক পাঠ। আসলে এই যে অধ্যায়টা আমরা পড়ছি এখানে এতগুলো ঘটনা ঘটেছে এবং এই অধ্যায়টা কিন্তু লেন্থে একটু বড়, তো আমার সাথে একটু ধৈর্য ধরে থাকো। আমি চেষ্টা করব যত বেশি মজা করে পারা যায় এই চ্যাপ্টারটা করাতে, যাতে তোমাদের বোর্ড না লাগে এবং আমরা সবগুলো ইতিহাস জেনে যাই। হোসেন রাসেল বলেছে আমি বিজ্ঞানের ছাত্র, তবে ইতিহাস পড়তে ভালোই লাগে, সেম আমারও। আচ্ছা, শাহরিয়ার ইমন বলেছো যে তুমি অর্থনৈতিক দিকটা বুঝো নাই। আচ্ছা, আমি অর্থনৈতিক দিকটা আরেকবার বুঝাচ্ছি। আর ঠিক আছে, আচ্ছা, অর্থনৈতিক দিকের ব্যাপারটা ছিল যে শিল্প এবং কৃষির ক্ষেত্রে ইংরেজরা যেসব হস্তক্ষেপ করেছিল সেগুলোর কারণে আমাদের ভারতীয় উপমহাদেশের শিল্পক্ষেত্র এবং কৃষি ক্ষেত্র অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে যেটা হয়, এই শিল্প আর কৃষি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা ছিল সেটা অলমোস্ট ভেঙে পড়েছিল। এবং তোমরা পরে জানতে পারবে যে আমাদের তখন কিন্তু দ্রব্যমূল্য বাড়ছিল, অর্থাৎ দাম বাড়ছিল জিনিসপত্রের, মানুষ এটার সাথে কুলাতেও পারছিল না, এবং এই সকল কারণে ইংরেজদের উপরে একটা তখন ক্ষোভ দেখা দেয়। তো এটা ছিল অর্থনৈতিক কারণ। প্রশ্নটা করেছিলে ইমন, আমার মনে হচ্ছে ইমন, আশা করি তুমি, হ্যাঁ শাহরিয়ার ইমন, আমি আশা করি যে তুমি এখন জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা, নাজিমুদ্দিন রানা বলেছে তুমি আমার ক্লাসগুলো ফলো করে পাঠদান করো এবং একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করো, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসগুলো যে করছি এই জন্য খুবই ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ওকে, চলো আমরা তাহলে এখন আমাদের সামনের আলোচনাতে এগিয়ে যাই। তো যারা নতুন জয়েন করেছো, আমি দেখছি ক্লাসে এখন প্রায় 250 জন মানুষ আছে, তারা একটু জানাও যে তোমরা কোথা থেকে এসেছো। তো এখন যেটা হয় যে আমরা পড়ছি কোনটা নিয়ে বলতো, সিপাহী বিদ্রোহ নিয়ে, যেটা কিনা 1857 সালে হয়েছিল। এই সিপাহী বিদ্রোহে যে শুরু হয়েছিল সেটা হয়েছিল পশ্চিম বাংলার ব্যারাকপুরে, এবং এটা কারা শুরু করেছিল? সিপাহীরা। এবং আরো যদি একদম নির্দিষ্ট করে বলতে হয়, মঙ্গল পান্ডে নামক একজন সিপাহী, তিনি প্রথম গুলি ছুড়ে, এই যে মঙ্গল পান্ডে নামক একজন সিপাহী প্রথমবার গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহটা শুরু করেছিলেন, এবং সেটা ছিল 1857 সালের 29শে মার্চ।
এই তারিখটা মনে রাখাটা যতটা না ইম্পর্টেন্ট, সালটা মনে রাখা ইম্পর্টেন্ট। সো 1857 সাল, এই তথ্যটা মনে রাখলেই কিন্তু চলবে। তো পশ্চিমবাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথমবার গুলি ছোড়ার মাধ্যমে এই যে সিপাহী বিদ্রোহটা আছে সেটা শুরু হয়, এবং এরপরে পুরো ভারতবর্ষ জুড়ে এই সিপাহী বিদ্রোহটা ছড়িয়ে পড়ে। এবং পুরো ভারতবর্ষে দিল্লি, সুরাট, আগ্রা, এরকম অনেকগুলো জায়গা আছে, মিরাট, এরকম অনেকগুলো জায়গাতে হচ্ছে এই সিপাহী বিদ্রোহটা ছড়িয়ে পড়ে। এবং সিপাহীরা গিয়ে দিল্লির দরবারটা দখল করে ফেলে। দিল্লির দরবার দখল করে তারা রাজা দ্বিতীয় বাহাদুর শাহকে আবার ভারতের দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সুলতান হিসেবে আবার প্রতিষ্ঠা করা, অর্থাৎ তারা চাইছিল যে তারা মুঘল শাসনটাকে আবার প্রতিষ্ঠা করবে। এবং যারা কিনা তখনকার শাসকবর্গ দেশীয় শাসক ছিলেন তারাও কিন্তু এটাতে খুব খুশি হয়েছিলেন। নানা সাহেব, তারপর ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তার কথা নিশ্চয়ই তোমরা শুনেছো, তারপর বেগম হজরত মহল, এরকম অনেকেই ছিলেন যারা কিনা এটাতে যোগ দেন। এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাই এটাতে শহীদ হন। এবং যখন ইংরেজরা এটা টের পায় তারা কিন্তু এটা দমন করার জন্য অনেক কঠোরভাবে ব্যবস্থা নিতে থাকে। তারা যেসব সিপাহীদেরকে যুদ্ধে পেত তাদেরকেও মেরে ফেলতো, এবং যাদেরকে তারা পরে বন্দি করতে পেরেছে তাদের সবাইকে তারা কি করতো, ফাঁসি দিয়ে দিত। তো এটা হচ্ছে যখন সিপাহী বিদ্রোহ চলতে থাকে তখনকার ঘটনা। তো তারপর যখন তারা বাকি সবাইকে ধরে ফেলে তখন কি করে, তারা হয় ফাঁসিতে ঝোলাতো। আর ফাঁসিতে কখন ঝোলাতো না জানো? সেটা হচ্ছে যখন তারা শহীদ হয়ে যেতেন। এবং এটাতে ইংরেজরা এই সিপাহী বিদ্রোহে অনেক বেশি ভড়কে গিয়েছিল, তারা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তারা তখন যেটা করে সেটা হচ্ছে তারা গিয়ে এই আমাদের ঢাকায় একটা বাহাদুর শাহ পার্ক আছে, তোমরা যদি কেউ গিয়ে থাকো তোমরা সেটা দেখতে পাবে। এই যে বাহাদুর শাহ পার্কে তারা অনেকজন সিপাহীদের লাশ ঝুলিয়ে রেখেছিল যাতে মানুষ ভয় পায়, এবং তারা যাতে ভয় পেয়ে আর কখনো এরকম কোনো বিদ্রোহ করতে না পারে। চিন্তা করতে পারো কি ভয়ঙ্কর একটা ব্যাপার, তারা ভয় পেয়ে বাহাদুর শাহ পার্কে এই সিপাহীদের লাশগুলো ঝুলিয়ে রেখেছিল। কত নৃশংসভাবে তারা হত্যা করে এই কাজটা তারা করেছিল। এবং যে আমরা দ্বিতীয় বাহাদুর শাহের কথা বলছি তাকে নির্বাসন দিয়ে মায়ানমারে পাঠিয়ে দেওয়া হয়। কোথায়? দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দিয়ে মায়ানমারে পাঠিয়ে দেওয়া হয়। এবং তখন নানা সাহেব যিনি ছিলেন আরেকজন ব্যক্তি, তিনি তখন নির্বাসনে চলে যান নিজেই। আচ্ছা, এবং যেটা 1857 সালের মার্চে যে আন্দোলনটা শুরু হয়েছিল সেটা 1858 সালের জুলাই মাসে একদম পুরোপুরি ভাবে দমন হয়ে যায়, শেষ হয়ে যায়। এবং এই আন্দোলনটা কিন্তু একটা দিক থেকে সফল হয়নি, কারণ সিপাহী বিদ্রোহের মাধ্যমে তারা কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি, কিন্তু এটা অন্য অনেক দিক দিয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কেন? এটার যে গুরুত্বগুলো সেগুলো আমরা চলো একটু দেখি। তো সিপাহী বিদ্রোহের প্রথম যে গুরুত্ব ছিল সেটা হচ্ছে কোম্পানির শাসনের অবসান। এই যে সিপাহী বিদ্রোহের শাসনের অবসান, সিপাহী বিদ্রোহের ভয়ঙ্কর অবস্থাটা দেখতে পেয়ে ইংল্যান্ডের তখনকার যে রানী ছিলেন কুইন ভিক্টোরিয়া, তিনি কোম্পানির শাসনটা অবসান করে পুরো শাসনটা নিজেদের হাতে নিয়ে নেন। এবং তারপর যেটা করেন 1858 সালের 1 নভেম্বর তিনি একটা ডিক্রি জারি করেন, যেখানে তিনি দুটো ব্যাপার সেখানে দেখান। প্রথমটা হচ্ছে সত্য বিলোপ যে নীতিটা ছিল, যেটার কারণে এটা শুরু হয়েছিল রাজনৈতিকভাবে, সেই সত্য বিলোপ নীতিটা তিনি প্রত্যাহার করেন। এবং তিনি বলেন যে ভারতবর্ষে যারা আছে তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা হবে, অর্থাৎ যে যেই ধর্ম পালন করতে চায় সে সেই ধর্ম পালন করতে পারবে, এই প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন। এবং এর মাধ্যমে কিন্তু শেষ হয়ে গেল আমাদের সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা। আমি আশা করি তোমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে সিপাহী বিদ্রোহ আমরা এখানে লিখতে পারবো শুরু করেন কে? তুমি যদি এসএসসি স্টুডেন্ট হও, এইচএসসি স্টুডেন্ট হও, বিসিএস পরীক্ষা দিতে চাও বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাও, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার অপশন এ হচ্ছে নানা সাহেব, এবং এটার অপশন বি হচ্ছে মঙ্গল পাণ্ডে। কে এই বিদ্রোহটা শুরু করেছিল এটা একদম আমাকে তাড়াতাড়ি করে জানাও। আমাকে এ বা বি লিখে তোমরা কোশ্চেনের আনসারটা দাও, ততক্ষণে আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করছি। আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ। আমি ক্লাসগুলো প্রতিনিয়ত ফলো করি, পাঠগুলো একটু পোস্ট করলে ভালো হতো। কিভাবে পোস্ট করবো আমি আসলে বুঝিনি। এই ভিডিওটা কিন্তু গ্রুপে এরপরে অ্যাভেলেবল থাকে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে এবং আমাদের অ্যাপেও অ্যাড হবে। সো তুমি পাঠগুলো সবসময় পাবে। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি করে প্রশ্নের উত্তর দাও। আমি দেখছি যে আর কেউ বুঝতে পারছে কিনা। রাজীব রো বলেছো কিভাবে আমার এই ফার্স্ট ক্লাস থেকে সবগুলো ভিডিও পাবে, সেটা আমি একটু পরে হচ্ছে এই এখানে যে পোস্টটা আছে এটার ক্লাসটা শেষ হলে কমেন্ট করে লিঙ্কগুলো দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, সত্য বিলোপ মানে কি? সত্য বিলোপ, নাজমুস সাকিব, সত্য বিলোপ মানে হচ্ছে যখন এই জমি জমাগুলো ছিল সেগুলোর সত্ত্ব বাঙালিদের বা এই ভারতীয়দের হাত থেকে নিয়ে ইংরেজরা দখল করত, সেটাকে বলা হতো ভারতীয়দের সত্ত্ব বিলোপ করা বা সত্ত্ব বিলোপ নীতি। আশা করি তুমি বুঝতে পেরেছো। এটা প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি করে উত্তর দিতে থাকো। আচ্ছা, আমি দেখি যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কিছু না বুঝে। আচ্ছা, হুমায়ুন আহমেদ তেতুলিয়া থেকে জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শাহরুখ সরকার বলছো ব্যারাকপুরের এই জায়গাতে আমি গিয়েছিলাম। আমি কখনো যাইনি, আমি আশা করি কোনো না কোনো একদিন যেতে পারবো। আচ্ছা আচ্ছা, এখন কোশ্চেনে আনসার আসা শুরু হয়েছে। শ্রীকান্ত রাজু বলেছো বি, রাইসা সাবিদ বলেছো বি, শফি আহমেদ জিসান বলেছো বি, ইকবাল হোসেন বলেছো বি, রাকিব হাসান বলেছো বি, শফি আহমেদ জিসান বলেছো বি, নাজমুল ইসলাম রানা বলেছো বি, শরীফুল ইসলাম সাব্বির বলেছো বি। আচ্ছা, তারপর আর অপূর্ব রয় জয় বলেছো বি, রাকিব হাসান, আয়েশা তাসনিয়া, নাসরিন আক্তার, তুর্য খান তমাল, তারপর ওমর ফারুক সাকিব তোমরা বলেছো। আচ্ছা, নাজমুল সাকিব, আমি তো সত্য বিলোপটা বুঝিয়ে বলেছি, তুমি আমাকে একটু জানাও যে তুমি বুঝেছো কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যারা যারা আমাকে বি উত্তর করেছো তাদেরকে আমি একটু জানাই, একদম সঠিক এই প্রশ্নটার উত্তর হবে কি বি, মঙ্গল পান্ডে একজন সিপাহী এবং সেই সিপাহী বিদ্রোহটা শুরু করেছিল। তো সিপাহী বিদ্রোহ নিয়ে আমাদের পড়াশোনা এই পর্যন্তই। আরো কিছু যদি তোমরা জানতে চাও তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারো, কারণ আমরা বাংলার অংশটা পড়েছি, বাংলার বাইরেও ভারতবর্ষের বাকি অংশগুলোতেও কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং সেগুলো সম্পর্কে তোমরা চাইলে আরো জানতে পারবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলটার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ইতিহাস, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ মানে কি? বঙ্গ মানে বাংলা, ভঙ্গ মানে ভাগ করা। বঙ্গভঙ্গ মানে হচ্ছে বাংলা ভাগ করা। এর আগে বাংলা একটা বিরাট এরিয়া নিয়েছিল। কি কি এরিয়া নিয়েছিল বলতো? বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা। তোমরা সবাই নিশ্চয়ই যে বাংলা, বিহার, উড়িষ্যার সেই স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এরকম একটা কথা শুনেছো। সেই বাংলা, বিহার, উড়িষ্যা, সাথে ছিল মধ্যপ্রদেশ এবং আরো ছিল আসামের কিছু অংশ। পুরো আসাম না, আসামের কিছু অংশ, পার্শিয়ালি আসাম। তো এইটা পুরোটা ছিল বাংলা। তো এই বাংলাটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা এরিয়া ছিল। কি এরিয়া ছিল? একটা বড় এরিয়া ছিল। এবং এই কারণে তখনকার যে বড় লাট ছিলেন লর্ড কার্জন, এই নামটা না খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে মনে রাখবে জানো? বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কার্জন হল আছে না, কার্জন হলটা এই লর্ড কার্জনের নামে হয়েছিল। লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। ঠিক আছে, এইভাবে যদি একটু মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু মনে থাকবে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। এটা খুবই ইম্পর্টেন্ট। তো লর্ড কার্জন হচ্ছে কেন এই সিদ্ধান্তটা নিয়েছিলেন বঙ্গভঙ্গ করার, সেখানে আমরা একটু আসি। তো বঙ্গভঙ্গের কারণ ছিল যে এই যে বাংলা পুরো এলাকাটা আছে এটা অনেক বড়, আয়তনে অনেক বড় ছিল এবং পুরো ভারতবর্ষের প্রায় 1/3 1/3 লোক এই বাংলা অঞ্চলটাতেই বসবাস করত এবং এই কারণে এটা আসলে খুব কঠিন ছিল পুরো বাংলাটার একত্রে শাসন করা। অন্যদিকে বাংলার দুটা পার্ট ছিল, একটা হচ্ছে পশ্চিম বাংলা, একটা পূর্ব বাংলা। পশ্চিম বাংলার রাজধানী বা মূল জায়গা ছিল কলকাতা। তো কলকাতা থেকে না বাকি যে পূর্ব বাংলাটা আছে সেটা অনেক দূরে ছিল এবং এ কারণে কলকাতায় বসে তিনি পূর্ব বাংলার উন্নতির জন্য কাজ করতে পারছিলেন না। অন্যদিকে সব কলকারখানা, সব গুরুত্বপূর্ণ অফিস আদালত, সব শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ছিল কোথায় জানো? সবকিছু ছিল তোমার পশ্চিম বাংলায় বা কলকাতার ওই সাইডটাতে। তো তিনি চেয়েছিলেন যে পূর্ব বাংলার তিনি একটু উন্নতি করবেন এবং এই কারণে প্রশাসনিক কারণে তিনি 2 ভাগে বাংলাটাকে ভাগ করার সিদ্ধান্ত নেন। কি করেন বলতো? 2 ভাগে সিদ্ধান্ত নেন। তো তার যে এই সিদ্ধান্তটা আছে এটা তিনি 1903 সালে হচ্ছে এটার প্রস্তাবটা দেন এবং 1904 সালে এটার অনুমোদন হয়।
আর এর মধ্যে 1853 থেকে 1903 সাল পর্যন্ত প্রায়ই এটা বলা হচ্ছিল যে বাংলাটাকে ভাগ করা দরকার, বাংলাটা প্রশাসন করতে খুব সহজ না। তো এরপরে যেটা হয়, তো আমরা তো পড়েছি বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশটা কত বড় ছিল, তাই না? তো 1853 সালের পর 1904 সালে সেটা হচ্ছে অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত 1905 সালে, কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গটা সংঘটিত হয়। 5 সালে কে করেন? লর্ড কার্জন। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেন। তো বাংলাকে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ব বাংলা এবং অন্যটা হচ্ছে পশ্চিম বাংলা। তো পূর্ব বাংলা না, ঠিক, একটা হচ্ছে পূর্ব বাংলা এবং আসাম, পূর্ব বাংলা ও আসাম, আর একটা হচ্ছে পশ্চিম বাংলা। আচ্ছা, এগুলি থাকছে না, আমি কাগজে হাতে লিখে দিই। তো একটা ছিল কি পূর্ব বাংলা ও আসাম এবং অন্যটি ছিল পশ্চিম বাংলা। তো এগুলোর মধ্যে কোন কোন এলাকা ছিল সেটাও আমরা একটু শিখে ফেলি। তো পূর্ব বাংলা এবং আসামের মধ্যে ছিল ঢাকা, চট্টগ্রাম, তারপরে ছিল ঢাকা, চট্টগ্রাম, তারপর ছিল রাজশাহী, তারপর ছিল আসাম, তারপর ছিল জলপাইগুড়ি, আসাম, জলপাইগুড়ি, তারপরে ছিল পার্বত্য ত্রিপুরা, ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার যে পার্বত্য অংশটা সেটা, এবং ছিল মালদহ, মালদহ। তো এই যে অংশগুলো ছিল এগুলো সব কি ছিল বলতো? পূর্ব বাংলার অংশ। আর পশ্চিম বাংলার যে অংশগুলো ছিল সেখানে ছিল পশ্চিম বাংলা নিজে, পশ্চিম বাংলা নিজে, তারপর ছিল বিহার, তারপর ছিল উড়িষ্যা। তাহলে পশ্চিম বাংলা, বিহার এবং উড়িষ্যা মিলে ছিল পশ্চিম বাংলা। তো যেটা কিনা পূর্ব বাংলা ছিল সেটার রাজধানী ছিল ঢাকায়, আর যেটা পশ্চিম বাংলা ছিল সেটার রাজধানী ছিল কলকাতায়। তো এই দুই ভাগে হচ্ছে তোমার ভাগ করা হয়েছিল। তো দেখো, যেহেতু কলকাতাতে হচ্ছে তোমার বেশিরভাগ মানুষ বেশিরভাগ কলকারখানা সবকিছু স্থাপন করা ছিল, এই অঞ্চলগুলোর খুব বেশি উন্নতি হচ্ছিল না, এবং এই অঞ্চলগুলো যাতে উন্নতি করতে পারে সে কারণে কিন্তু এই বঙ্গভঙ্গটা তখন হয়েছিল। তো এই বঙ্গভঙ্গের এলাকাগুলো আমরা জানলাম। বঙ্গভঙ্গের ফলে কি হয়েছিল সেটা একটু আমি তোমাদেরকে বলি। তো বঙ্গভঙ্গ যখন হয় সেটার কারণে দুইটা দলের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। একটা দল ছিল মুসলিম সম্প্রদায়, যারা কিনা পূর্ব বাংলাতে বসবাস করতো বেশিরভাগ, আর হিন্দু সম্প্রদায় যারা কোথায় বসবাস করতো? যারা হচ্ছে তোমার পশ্চিম বাংলাতে বসবাস করতো। মুসলিমরা পূর্ব বাংলাতে, হিন্দুরা পশ্চিম বাংলাতে। তো মুসলিমরা এটাকে স্বাগতম জানায় বা সাধুবাদ জানায়, অর্থাৎ তারা এটার পক্ষে ছিল, হিন্দুরা এটার বিপক্ষে ছিল, তারা বঙ্গভঙ্গ চায়নি। কেন চায়নি? মুসলিমরা নবাব সলিমুল্লাহ এবং এরকম আরো অনেক মানুষজন এবং পত্রপত্রিকাতে সহ এই যে বঙ্গভঙ্গটা আছে এটাকে সমর্থন করেছিলেন। এটার কারণ ছিল যে এই বঙ্গভঙ্গের মাধ্যমে পূর্ব বাংলাতে অনেক উন্নতি সাধন হওয়ার ব্যাপারটা আসছিল, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছিল এবং এরকম অনেকগুলো উন্নতির ব্যাপার স্যাপার সেখানে কিন্তু চলে এসেছিল। মুসলিমরা এই কারণেই পূর্ব বাংলার এই যে বঙ্গভঙ্গটা সেটাকে স্বাগতম জানিয়েছিলেন। অন্যদিকে হিন্দুরা এটাকে অনেক বেশি বিরোধিতা করে, তীব্র বিরোধিতা করে। কেন তারা তীব্র বিরোধিতা করে? দুটো কারণ ছিল। একটা হচ্ছে বাংলাকে ভাগ করা হচ্ছে, এটা তাদের জাতীয়তাবাদের চেতনায় খুব আঘাত হানে, কারণ তাদের মনে হচ্ছিল সব বাঙালিরা একসাথে থাকবে, আলাদা করার কোনো দরকার নেই। দ্বিতীয় একটা রিজন ছিল, সেটা হচ্ছে স্বার্থ নিয়ে রিজন। এটা হচ্ছে যে যখন দুটা বাংলা ভাগ হয়ে গেল তখন কিন্তু আর পশ্চিম বাংলা পূর্ব বাংলার উপরে কোনো শোষণ বা কোনো তাদের নিজস্ব স্বার্থের ব্যাপারে কিছু করতে পারছে না, কারণ তখন পূর্ব বাংলার যেসব সম্পদ আছে, যা কিছু আছে, সব পূর্ব বাংলাতেই থাকবে। তো এই কারণে পশ্চিম বাংলার অনেক ব্যক্তি তখন নিজস্ব স্বার্থের কারণে এটার বিরোধিতা করতে থাকেন এবং তারা এটাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যা দেন। জাতীয় দুর্যোগ বলে আখ্যা দেন কারা?
হিন্দুরা বলে এটাকে জাতীয় দুর্যোগ, আর অন্যদিকে মুসলিমরা এটাকে অনেক বেশি সাধুবাদ জানাতে থাকে, স্বাগতম জানাতে থাকে। কিন্তু হিন্দুদের যে তীব্র আন্দোলন ছিল এটার বিরুদ্ধে, বঙ্গভঙ্গের বিরুদ্ধে, এই আন্দোলন পরবর্তীতে স্বদেশী আন্দোলনের রূপ নিয়েছিল এবং এটা এত বেশি ছিল, এত তীব্র ছিল যে বঙ্গভঙ্গ রদ করতে বা বাদ দিতে তারা বাধ্য হয়। তো এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল কত সালে? 1911 সালে এই বঙ্গভঙ্গটা ভেঙে দেওয়া হয় বা দুটো বাংলাকে আবার একত্রিত করা হয়। এটা করেছিলেন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ। তিনি 1911 সালে ভারতবর্ষে এসে এটা ঘোষণা দেন যে বঙ্গভঙ্গ বাতিল, বাংলাকে ভাঙা হবে না, বাংলা আবার একসাথে হয়ে যাবে। কিন্তু সমস্যাটা কি জানো? এই যে মাঝের 6 বছর হিন্দু মুসলমানের মধ্যে একটা বিরোধ চলছিল না, এই যে সাম্প্রদায়িক বিরোধটা, এটা এই 1905 সাল থেকে শুরু করে একদম দেশভাগের আগ পর্যন্ত এই বিরোধটা চলছিল। এটার একটা কারণ ছিল, সেটা হচ্ছে এই যে লর্ড কার্জন এই বঙ্গভঙ্গটা করেছিলেন এটা চিন্তা করে যে হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ হবে। তিনি ডিভাইড অ্যান্ড রুল এই নীতিটা ফলো করেছিলেন। তার মনে হচ্ছিল যে বাংলা থেকে যেহেতু অনেক বেশি আন্দোলন হচ্ছে, এ কারণে যদি বাংলাকে ভেঙে দিয়ে তাদের নিজেদের মধ্যে ঝামেলা লাগানো যায়, তাহলে তারা ইংরেজদের বিরুদ্ধে খুব বেশি ষড়যন্ত্র বা খুব বেশি আন্দোলন করতে পারবে না। এ কারণে তারা বাংলাকে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে তারা কি করে, তারা চেষ্টা করেছিল যে এই ডিভাইড অ্যান্ড কনকোয়ার এই ব্যাপারটা নিয়ে আসার। বিভাজন ও শাসন নীতি এটাকে বলে বাংলায়, ডিভাইড অ্যান্ড রুল। তো এরপরে যেটা হয়েছিল, এরপরে যখন এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো শুরু হয় এবং সেখানেই হিন্দু এবং মুসলমানের মধ্যে তারা যে আলাদা আলাদা জাতি বা স্বতন্ত্র জাতি, এই ধারণাটা তখন গড়ে ওঠে। তো বন্ধুরা, আমরা জানলাম কি বঙ্গভঙ্গ সম্পর্কে। তো বঙ্গভঙ্গের পরে কি কি ঘটনা হয়েছিল বঙ্গভঙ্গের কারণে, সেটা আমরা জানবো। তার আগে তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ করেন কে? এটা আমি বারবার বলেছি এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এ হচ্ছে লর্ড কার্জন আর বি হচ্ছে পঞ্চম জর্জ। একদম এ বা বি লিখে একদম ঝটপট আমাকে প্রশ্ন উত্তরটা দিয়ে দাও যে বঙ্গভঙ্গটা কে করেছিলেন, লর্ড কার্জন নাকি পঞ্চম জর্জ? তাহলে তাড়াতাড়ি করে তোমরা আমাকে প্রশ্ন উত্তরটা দাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করছি। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখি এর মধ্যে কমেন্ট করা শুরু করেছো। তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু দেখি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, MAK আজাদ বলেছেন যে আপনি প্রত্যন্ত অঞ্চল বুড়িমারির পাটগ্রাম থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটা করার জন্য। রাকিবুল হক আউলি বলেছে বঙ্গভঙ্গ হয় 1905 সালে, বাতিল হয় 1911 সালে, একদম ঠিক। তারপর আছে, আমি তার আগের প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, কারো মনে হয় এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি, হলে আমাকে জানিও। নাজমুস সাকিব বলেছে বাংলা এত বড়, তা বর্তমানে আমাদের বাংলাদেশ এত ছোট কেন বা কিভাবে? তো বাংলার যে অঞ্চলগুলো তোমরা যেহেতু নামগুলো দেখেছো, যে একটা হচ্ছে বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, তারপর ছিল উড়িষ্যা, আসাম, তারপর ছিল মধ্যপ্রদেশ। তাহলে দেখো এটা কিন্তু অনেকগুলো অঞ্চল মিলে তখনকার যে বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশ সেটা গঠিত ছিল এবং সেটা ছিল আয়তনে অনেক বড়। তারপর তো ভাগ হয়ে বাংলাদেশ হচ্ছে পুরো যে বাংলা ভাষাভাষী মানুষজন আছে তাদের একটা অংশ, এ কারণে বাংলাদেশটা ছোট। যদি পুরো বাংলা অঞ্চলটা মিলানো যায় তাহলে সেটা কিন্তু এখনো আয়তনে অনেক বড়। আচ্ছা, আশা করি নাজমুস সাকিব তুমি তোমার প্রশ্ন উত্তর জানতে পেরেছো। হৃদয় হাসান বলেছো যে রাজশাহী থেকে আছো। আচ্ছা, তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে আছো মোহাম্মদ আকির হোসেন। তোমরা হচ্ছে প্রশ্ন উত্তরগুলো জানাও আমাকে একটু, আমি তো প্রশ্ন দেখছি না। হ্যাঁ, এই যে শ্রীকান্ত রাজু বলেছো এ, আর এম হৃদয় হাসান বলেছে বি। হৃদয় হাসান তুমি আরেকটু ভালো করে দেখো। ইকবাল হোসেন বলেছে লর্ড কার্জন। আয়েশা তানিয়া বলেছে এ। স্পর্শ চৌধুরী বলেছো এ। সাদ্দাম হোসেন চৌধুরী বলেছো এ। ইমামুল হক শিপন বলেছো এ। নাজমুল ইসলাম রানা বলেছো এ। তারপর এখন আর এম হৃদয় হাসান আবার আনসার চেঞ্জ করে এ করেছো, দেখছি আমি কি করলা তুমি। আচ্ছা, তারপর জান্নাতুল মার্জিয়া নিশি এ। আজিজুল হাসান এ। তারপর নাসরিন আক্তার এ। সাদিকুর রহমান তুষার এ। শরীফুল ইসলাম সাব্বির বলেছো এ। রাকিবুল হক আউলি বলেছো এ। হিমাদ্রি হিমু বলেছো এ। তৌশিক হোসেন বলেছো এ। আচ্ছা, শ্রী মন্ডল বলেছো এ। মতে মাইনুল বলেছো লর্ড কার্জন। আচ্ছা,
এইচএসসি হিস্ট্রি ক্লাসও হচ্ছে, তাওহিদ ইসলাম তুমি একটু গ্রুপটাতে খেয়াল রাখলেই জানতে পারবে। আচ্ছা, শাহরিয়ার ইমন বলেছো এ, সিফাত আমিন বলছো লর্ড কার্জন। আচ্ছা ঠিক আছে। অপূর্ব রয় জয় তুমি পারো না, তুমি একটু দেখো, আমরা একটু পরে উত্তরটা বলে দিব। আচ্ছা তারপরে মাহি দেখছো, হ্যালো মাহি। শফি আহমেদ জিসান বলেছো এ। আচ্ছা তাহলে শাহরিয়ার ইমন বলেছো তুমি এখন বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন হচ্ছে সবাইকে উত্তরটা বলে দিই। তাহলে লর্ড কার্জন হচ্ছেন তিনি বঙ্গভঙ্গ করেছিলেন, আর বঙ্গভঙ্গ বাতিল করেন পঞ্চম জর্জ। বাতিল করেন কে? পঞ্চম জর্জ। বাতিল হয় পঞ্চম জর্জের হাতে। তো লর্ড কার্জন শুরু করেছিলেন 1905 সালে, শেষ হয়েছিল 1911 সালে। আমি আশা করি যে এই যে তথ্যটুকু আছে এখানে, এটা দেখে তোমাদের এটার কখনো কনফিউশন তৈরি হবে না। লর্ড কার্জন 1905 সালে শুরু করেন, বাতিল করেন কে? 1911 সালে রাজা পঞ্চম জর্জ। তো আশা করছি এটা নিয়ে তোমাদের সব কনফিউশন শেষ। এখন আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন। তো বঙ্গভঙ্গটা মানে বঙ্গভঙ্গের যে আন্দোলনটা ছিল সেটাই পরবর্তী সময় গিয়ে আরো দুটো আন্দোলনের রূপ নেয়। সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন, আরেকটা ছিল বয়কট আন্দোলন। তো আমরা হচ্ছে এই দুটো আন্দোলন নিয়ে কথা বলবো। তাহলে এই যে বঙ্গভঙ্গ ছিল, সেই বঙ্গভঙ্গটা কয়টা আন্দোলনের রূপ নিয়েছিল? একটা হচ্ছে বয়কট আর অন্যটা হচ্ছে স্বদেশী। তো দুটো আন্দোলনের ব্যাপারটাই আমি তোমাকে একটু বুঝাই। বয়কট আন্দোলন যেটা, সেটার মানে হচ্ছে তখন বাঙালিরা বুঝতে পেরেছিল যে ইংরেজদের যে পণ্যগুলো আছে, ইংরেজদের যে শিক্ষা আছে, পাশ্চাত্য শিক্ষা আছে, সেগুলোর কারণেই হচ্ছে আমাদের দেশে হচ্ছে এত সমস্যা হচ্ছে। এই কারণে তারা ইংরেজদের পণ্য এবং ইংরেজদের পণ্যকে তারা বিলাতি পণ্য বলতো, বিলাতি পণ্য এবং বিলাতি শিক্ষা বর্জন বা বয়কট করে, সেটাই ছিল বয়কট আন্দোলন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। বয়কট আন্দোলন হচ্ছে যখন ইংরেজদের শিক্ষা এবং পণ্য বয়কট করা শুরু হয়, সেটা ছিল বয়কট আন্দোলন। অন্যদিকে ইংরেজদের শিক্ষা যদি বয়কট করা হয় তাহলে তো শিক্ষাকে আমরা বন্ধ করে দিব না, আমরা নিজেরা শিক্ষা ব্যবস্থা প্রচলন করব, সেটা ছিল স্বদেশী আন্দোলন। এবং নিজেদের পণ্য তৈরি করব, নিজেদের পণ্য আমরা ব্যবহার করব, সেটা কি ছিল বলতো? স্বদেশী আন্দোলন। তো এই দুটো আন্দোলন একদম পাশাপাশি চলছিল এবং এদের মধ্যে সম্পর্কও ছিল। যেমন স্বদেশী আন্দোলনে যেসব তরুণরা যোগ দিয়েছিল তাদেরকে তাদের স্কুল কলেজ থেকে বের করে দেওয়া হয়, এবং এ কারণে তারা গিয়ে স্কুল কলেজ থেকে বের হয়ে যাওয়ার পরে জাতীয় প্রতিষ্ঠান বা জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, যেখান থেকে তারা নিজেদের দেশের শিক্ষা লাভ করতে পারত। তাহলে বুঝতে পারছো যে বয়কট আন্দোলন এবং স্বদেশী আন্দোলন কতখানি সম্পৃক্ত একজন আরেকজনের সাথে। তো স্বদেশী বয়কট আন্দোলনটা পরবর্তীতে গিয়ে এইভাবে একটা জাতীয় শিক্ষা আন্দোলনে রূপ নেয়। শিক্ষা আন্দোলনে রূপ নিয়েছিল কোনটা বলতো? বয়কট আন্দোলনটা তারপর গিয়ে একটা জাতীয় শিক্ষা আন্দোলনে রূপ নিয়েছিল। এবং তখনকার কংগ্রেসের যারা নেতাকর্মী ছিলেন তারা সবাইও কিন্তু এইটাতে অনেক বেশি সমর্থন দেয়। তারা গ্রামে গ্রামে গিয়ে ইংরেজদের যে পণ্যগুলো আছে সেগুলো পুড়িয়ে ফেলা শুরু করেন, সেখানে শিক্ষা এবং কৃষি এবং শিল্প এগুলোর বিকাশ করার জন্য কথা বলতে থাকেন। এবং স্বদেশী আন্দোলনের কারণে তখন কিন্তু ভারতবর্ষে আবার শিল্পের যে দিকটা আছে সেটা অনেক উন্নত হওয়া শুরু করে। যেমন, তো এটা একটু আগে বলেছিলাম যে ইংল্যান্ড থেকে অনেক কম দামে জিনিসপত্র আসতো, যেমন কাপড় আসতো, চিনি আসতো, লবণ আসতো, তারপর হচ্ছে তোমার চামড়ার যে জিনিসপত্র, লেদারের প্রোডাক্টস আছে সেগুলো আসতো। তো যেহেতু স্বদেশী আন্দোলনে ইংরেজদের পণ্য আমরা ব্যবহার করব না, তখন এই দেশেই তাঁত বস্ত্র, চিনি, লবণ, চামড়াজাত শিল্প, এই শিল্পগুলো আবার গড়ে উঠেছিল। কেন বলতো? এই স্বদেশী আন্দোলনের সময় যেহেতু এই পণ্যগুলো লাগবে, সেহেতু এই পণ্যগুলো দেশেই হওয়া শুরু করে। এবং এই স্বদেশী আন্দোলনের সময় তোমরা ইন্ডিয়ার একটা বিখ্যাত কোম্পানির নাম হয়তো জানো, টাটা কোম্পানি। এই টাটা কোম্পানি স্বদেশী আন্দোলনের সময় শুরু হয়। এরকম আরো অনেক ধনী ব্যক্তি ছিলেন যারা কিনা স্বদেশী আন্দোলনের সময় গিয়ে এই দেশে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা স্থাপন করেছিলেন। তাহলে বন্ধুরা আমরা কি জানলাম? স্বদেশী আন্দোলন। তো স্বদেশী আন্দোলনটা এখন তোমার প্রশ্ন হতে পারে যে শেষ হয়েছিল কিভাবে? তো এটা শেষ হওয়ার পিছনে যে গল্পটা ছিল সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন কিছুদিন যাওয়ার পরে একটা সশস্ত্র আন্দোলনের রূপ নেয়। স্বদেশী আন্দোলন হয়ে যায় কি একটা সশস্ত্র আন্দোলন। অর্থাৎ প্রথম দিকে এটাতে না অস্ত্র শস্ত্রের ব্যবহার ছিল না, পরের দিকে গিয়ে এখানে অস্ত্র শস্ত্রের ব্যবহার শুরু হয়, হামলা করা শুরু হয়, হত্যা করা শুরু হয়। এবং এ কারণে সশস্ত্র হওয়ার পরে ইংরেজরা খুব কঠোরভাবে এটাকে দমন করে এবং সশস্ত্র আন্দোলনের রূপ নেওয়ার পরপরই এটা কি করা হয়? দমন করা হয়।
কিন্তু দমন করা হলেও এটা কিন্তু দুটা খুবই ভালো ফলাফল ছিল। একটা হচ্ছে, দুটা ফলাফল ছিল, আমরা একটু জানি ফলাফলগুলো। একটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এই যে স্বদেশী আন্দোলন হলো, এই সময়টাতে বাঙালিরা বুঝতে পেরেছিল যে কিভাবে ইংরেজরা তাদের পণ্য দিয়ে, তাদের শিক্ষা দিয়ে, তাদের যে শাসন আছে সেটা দিয়ে যে ভারতবর্ষের মানুষ আছে তাদের উপর শোষণ বা অত্যাচার চালাচ্ছে, এবং এ কারণে তারা রাজনৈতিকভাবে অনেক সচেতন হয় এবং সেই বঙ্গভঙ্গের সময় থেকে কখনোই কিন্তু বাংলা অঞ্চলে বিদ্রোহ বা সংগ্রামগুলো থামেনি, সেটা সবসময় বিপ্লবগুলো চলে গিয়েছে। আর এই রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আরেকটা ফলাফল ছিল, সেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনৈতিক সমৃদ্ধিটা কিভাবে হয়েছিল, সেটা হচ্ছে এই যে তখন যে বিভিন্ন কলকারখানা এবং প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে, এটার কারণে আমাদের দেশের পণ্যের চাহিদা বাড়তে থাকে, বিলাতি পণ্যের চাহিদা কমতে থাকে, দেশের পণ্যের যে কদর আছে সেটাও বাড়তে থাকে, এবং আমাদের দেশীয় যারা ছিল তারা সবাই কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভবান হয়। তো এটা ছিল আমার স্বদেশী আন্দোলনের ফলাফল। আশা করি তোমরা স্বদেশী আন্দোলনটাকে বুঝতে পেরেছো। এখন তোমরা আমাকে ছোট একটা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেবে, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনের ফলে আমাদের কোন অংশটাতে বেশি স্বদেশী আন্দোলনের ফলে আমাদের কোন অংশটাতে বেশি উন্নতি হয়েছিল? স্বদেশী আন্দোলনের ফলে কোথায় সমৃদ্ধি হয়েছিল? তাহলে এটার এ হচ্ছে সামাজিক আর বি হচ্ছে অর্থনৈতিক। তো এটা আমি একটু আগেই বারবার করে রিপিট করেছি যে কোনটা হয়েছিল, তাই এ বা বি উত্তরটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। ততক্ষণে আরেকটা তোমাদেরকে ইনফরমেশন দেই, সেটা হচ্ছে স্বদেশী আন্দোলন পরিচালনা করার জন্য কিন্তু ঢাকাতে, বরিশালে, ফরিদপুরে, কলকাতায় একটা একটা করে সংঘ গড়ে উঠেছিল যারা এটাকে পরিচালনা করতো, এবং তখন রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, তারা সবাই কিন্তু এই যে স্বদেশী আন্দোলনের পক্ষে অনেক গান কবিতা লিখেছিলেন। একজন চারণ কবি ছিলেন, চারণ কবির নাম ছিল মুকুন্দ দাস। এই চারণ কবি ছিলেন বরিশালের। চারণ কবি মুকুন্দ দাস, এই বরিশালের এই চারণ কবিও কিন্তু অনেক গান কবিতা লিখে অনেক সাহায্য করেছিলেন স্বদেশী আন্দোলনে। এবং এই স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ তাকে একটা নাইট উপাধি দিয়েছিল ইংরেজরা, এই নাইট উপাধি বর্জন করেন, অর্থাৎ তাদের হাত থেকে তিনি কোনো উপাধি নিবেন না এটা বলে তিনি নাইট উপাধিটা বর্জন করেছিলেন। তো তোমরা আমাকে এই প্রশ্নটা উত্তর দিয়ে দাও, এ নাকি বি। আমি একটু তারপর ব্যাখ্যা করছি যে কেন উত্তরটা ঠিক হবে। আচ্ছা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো আমি তেমন দেখতে পাচ্ছি না, একবার দেখে নিই। তাও মতে মানো বিলাতি পণ্যটাকে, এটা আমি বলেছি ইংরেজদের যে পণ্য সেটাকে বলা হয় বিলাতি পণ্য। ব্রিটেনকে বাংলায় অনেক সময় বা বিলেত বা বিলাত বলা হতো। ব্রিটেন বা ইংল্যান্ডের যে পণ্য বিলাতি পণ্য। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, প্রশ্নের উত্তর আসা শুরু হয়েছে। আর এম হৃদয় হাসান বলেছো বি, ইকবাল হোসেন বলেছো বি, তারপর শফি আহমেদ জিসান বলেছো বি, আতিক আবরার সৌরভ বলেছো বি, আজিজুল হাসান বলেছো বি, শফি আহমেদ জিসান আবারও বলেছো বি, তৌশিক হোসেন বলেছো বি, তারপর আরো আছো শ্রীকান্ত রাজু বলেছো বি, শফি আহমেদ জিসান তো বারবার উত্তর দিচ্ছে। আচ্ছা, সাদ্দাম হোসেন চৌধুরী বলেছো বি, শরীফুল ইসলাম সাব্বির বলেছো বি, স্পর্শ চৌধুরী বলেছো বি, তৌশিক হোসেন বলেছো বি, রিয়াদ জোয়ারদার বলেছো বি। আচ্ছা, সাদিয়া ফারজানা ঠিক উত্তর দিয়েছো, নাসরিন আক্তার বলেছো, তারপর ইকবাল হোসেন বলেছো ইকোনমিক্যালি। ওকে, আচ্ছা, তাহলে শাহরিয়া রিমন এটা পারো না, আমি উত্তরটা জানিয়ে দিচ্ছি। বিলাত মানে কি ব্রিটেন নাকি বিদেশ? আচ্ছা, এটা যদি বিদেশ হয় এটা আমি ঠিক জানি না, তাহলে আমি যতটুকু জানতাম যে ইংল্যান্ড বা সেই ইংরেজদের যে সাম্রাজ্যটা ছিল সেটাকে বিলেতি বলা হয়, বিলাত বলা হয়। তো আমার আশা করি এটাই ঠিক আছে। যদি ঠিক না হয় তাহলে আমি পরে আবার জানিয়ে দিব। তো এটা আমি শিওর না, এটা আমরা একটু হল্টে রাখি, তোমরা একটু জানালে আমাকে, তোমরা যদি ঠিক জানো উত্তরটা কমেন্ট করে জানিয়ে দিও। আচ্ছা, বলেছে নাইট উপাধির কথাটা কি বলছি? হ্যাঁ, এটা হচ্ছে ইংরেজ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট হচ্ছে এটা
নাইট উপাধি দিয়েছিলেন। তো এই নাইট উপাধিটা, এটাকে বাংলা আমরা নাইট লিখতে পারি, কিন্তু রাত নাইট না, এটা একটা উচ্চ পদবি সেখানে আছে। তো এই নাইট উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটা বর্জন করেছিলেন বঙ্গভঙ্গ বা এই স্বদেশী আন্দোলনের সময়। তো বন্ধুরা, তোমরা যারা উত্তর দিয়েছো বি, তারা একদম ঠিক উত্তর দিয়েছো। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমৃদ্ধি হয়েছিল, সামাজিক ক্ষেত্রে অতটা পরিবর্তন আসেনি, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছিল। তাই এটার যে ফলাফলটা সেটা ছিল অর্থনৈতিক ক্ষেত্রে আর রাজনৈতিক ক্ষেত্রে। আচ্ছা, অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে? কারণ তখনকার সময় এই স্বদেশী আন্দোলনের ফলে অনেকগুলো কলকারখানা তৈরি হয়েছিল, যে কারণে আমাদের যে দেশের অর্থনীতি, সেই অর্থনীতির অনেক উন্নতি ঘটে। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরের আন্দোলন, খিলাফত বা অসহযোগ আন্দোলন। তো এই খিলাফত আর অসহযোগ আন্দোলনটা দুইটা আলাদা আলাদা আন্দোলন একই সময়ে হয়েছিল, খিলাফত ও অসহযোগ। এবং এইটাতে হিন্দু মুসলিমরা একত্রে এটা করেছিল। তো এর মধ্যে খিলাফত আন্দোলনটা ছিল মুসলিমদের আন্দোলন, আর অসহযোগ আন্দোলনটা ছিল মহাত্মা গান্ধীর তার ডাকে সাড়া দিয়ে হিন্দুরা হচ্ছে এই অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছিল। এবং এই আন্দোলনটা কিন্তু এমন না যে মুসলিম আর হিন্দুরা ওরা দুই নামে ডাকতো, বাট একই সময়ে একই সাথে এই আন্দোলনটা হয়েছিল। কিভাবে হয়েছিল, দুই পাশ থেকে আমরা হচ্ছে গল্পটা একটু জানি। যে খিলাফত আন্দোলনটা হয়েছিল, তুরস্কের যে খলিফা ছিলেন তখনকার সময়, তুরস্কের যে খলিফা তাকে পুরো মুসলিম বিশ্বের খলিফা বলে ধরা হতো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তখন চলছিল, এবং এটা হচ্ছে 1919 সালের দিকের ঘটনা, বা হ্যাঁ 1919 বা 20 সালের দিকের ঘটনা। তো তখন যখন বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঘটনা, তখন হচ্ছে তুরস্ক যে দেশটা আছে, তারা ব্রিটেনের শত্রু যারা জার্মান, তাদের সাথে একই দলে ছিল। এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শুনো, একটুখানি ট্রিকি আছে। তুরস্ক হচ্ছে জার্মানের পক্ষে ছিল, কিন্তু তখনকার যারা ভারতীয়, তারা তো ব্রিটিশ শাসনের অধীনে ছিল, তারা তো নিজেদের শাসকদের বিরুদ্ধে যেতে পারবে না। তাই তারা একটা দোটানায় পড়ে গিয়েছিল যে কোনটা করলে তারা কি তুরস্কের সাপোর্টে থাকবে, তাহলে তো জার্মানিকে সাপোর্ট করা হয়ে যাচ্ছে, আবার তারা যদি ইংরেজদের সাপোর্ট করে তাহলে তুরস্কের যদি খলিফার কোনো সমস্যা হয় তাহলে তো মুসলিম জাহানের খলিফার সমস্যা হবে। এই কারণে তারা কি ছিল, অনেক বেশি কনফিউজড ছিল। এবং এটার সাথে এসে তারা কি করে, তারা 1920 সালে তুরস্ক হচ্ছে যখন জার্মানি হেরে যায়, তখন এটার কারণে প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি হারে 1920 সালে তুরস্ককে ভাগ করে দেওয়ার, অনেকগুলি খণ্ডে বিভক্ত করার একটা কথা ওঠে। এবং এই কথাটা যখন ওঠে তখন খিলাফত আন্দোলনটা শুরু হয়, এবং একটা ইশতেহারের মাধ্যমে এই খিলাফত আন্দোলনটা করা হয়। এই ইশতেহারে বলা হয়, যদি তুরস্কের যারা খলিফা আছে, তুরস্ক যদি একসাথে না থাকে, তাহলে অসহযোগ আন্দোলনে সব মুসলিমরাও যোগ দিবে, কারণ তাদের মুসলিম যে জাহানের খলিফা আছে তার ক্ষতি হচ্ছে এখানে। এবং এর মাধ্যমে মুসলিম সাইডটা আমরা জানতে পারলাম যে মুসলিমরা কেন এই খিলাফত আন্দোলনে যোগ দিয়েছিল। এখন চলো আমরা হিন্দুদের সাইডটা বা ওই পাশটা একটু জেনে নিই। তো অসহযোগ আন্দোলন হিন্দুদের সাইড থেকে মূলত করেছিল হচ্ছে কংগ্রেস। অসহযোগ আন্দোলন মানে হচ্ছে সহযোগিতা করবে না, মানে না, সহযোগ মানে সহযোগিতা, কোনো সহযোগিতা করবে না, অর্থাৎ ইংরেজদেরকে কোনো ধরনের কাজে কোনো সহায়তা না করার যে আন্দোলন, সেটাই হচ্ছে কি অসহযোগ আন্দোলন। তো এটা করেছিল কংগ্রেস। এটার যে পিছনে কারণ ছিল, এটা হচ্ছে 1919 সালে একটা রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল। কারা করেছিল? ইংরেজরা। তো এই রাওলাট আইনে বলা হয়েছিল যে ইংরেজরা চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা বা কোনো ধরনের কারণ না দেখিয়ে যে কাউকে গ্রেফতার করতে পারবে এবং শাস্তি দিতে পারবে। চিন্তা করো, কোনো কারণ নেই, তোমাকে তারা কেন ধরে নিয়ে গেল, কোনো কারণ ছাড়া তারা ধরেও ফেলতে পারবে এবং শাস্তিও দিতে পারবে। এবং এই কারণে এই রাওলাট আইনটার বিরুদ্ধে হচ্ছে সারা দেশে, সারা ভারতবর্ষে তখন বিদ্রোহ হতে থাকে। পাঞ্জাবের এরকম একটা বিদ্রোহ হয়েছিল, পাঞ্জাবের অমৃতসর একটা জায়গা আছে সেখানে, এবং সেখানে একটা জালিয়ানওয়ালাবাগ নামে এলাকাতে, এই জালিয়ানওয়ালাবাগে তখন ইংরেজরা অনেক শত শত নিরীহ মানুষকে, নিরীহ এবং নিরস্ত্র, তারা কিন্তু শুধু খালি হাতে বিদ্রোহ করতে এসেছিল, তাদেরকে
হত্যা করে এবং এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের ফলেই কিন্তু তখন কংগ্রেস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। তাহলে কেন 1919 সালে রাওলাট আইন পাস হয়? সেটার বিরুদ্ধে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগে যখন বিদ্রোহ হয় সেখানে একটা হত্যাকাণ্ড করে ইংরেজরা। এই কারণে 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। তো বন্ধুরা, আমি আশা করছি মুসলিমদের খিলাফত আন্দোলন এবং এই অসহযোগ আন্দোলনের যে কারণগুলো আছে এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই সময়টাতে তাদের এই অত্যাচারের বিরুদ্ধে কিন্তু সবাই একত্রে অনেক বেশি করা শুরু করেছিল এবং এর মধ্যে এই আন্দোলনটা কি হয়, এই খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনটা মিলে এটা শুরু হয়েছিল কবে? দুইটাই শুরু হয়েছিল 1920 সালে। তো এটার তো কালিটা আসছে না দেখছি, 1921-22 সালের দিকে হচ্ছে এটা একটা সর্বভারতীয় আন্দোলনে রূপ নেয়। কি করে বলতো? সর্বভারতীয় আন্দোলনে রূপ নিয়েছিল। তাহলে এই খিলাফত আন্দোলন এবং যেটা তোমার হচ্ছে অসহযোগ আন্দোলন সেটা একটা সর্বভারতীয় আন্দোলনে যোগ নেয়। তাহলে বন্ধুরা, আমরা জানলাম খিলাফত এবং অসহযোগ আন্দোলন নিয়ে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, তুরস্ক, তোমরা একটু আমার লেখাটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিও তো। তুরস্ক বিশ্বযুদ্ধে কাদের পক্ষে ছিল? এ হচ্ছে জার্মান এবং বি হচ্ছে ইংরেজ। তারা কি জার্মানদের পক্ষে ছিল নাকি ইংরেজদের পক্ষে ছিল? আর যদি তোমরা আমাদের যে বিশ্বযুদ্ধগুলো হয়েছে পৃথিবীতে সেগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকো আমাকে জানাতে পারো, পরে হয়তো অন্য কোনো ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আমাকে তাড়াতাড়ি একটু উত্তর দাও, এ নাকি বি। ততক্ষণে আমি তোমাদের কমেন্টগুলো একটু চেক করছি। আচ্ছা, রাওলাট আইনটা আরেকবার বলতে বলেছো, আমি রাওলাট আইনটা বোঝাচ্ছি। আর কোনো কি প্রশ্নের কোয়েশ্চেন আছে? আচ্ছা, খিলাফত আন্দোলনটা আমার মনে হয় আমি ক্লিয়ার করে বলেছি যে তুরস্ককে বাঁচানোর জন্য, তুরস্কের যে খলিফা শব্দটা থেকে খিলাফত আসে, তুরস্কের যে খিলাফতটা সেটাকে তখন পুরো মুসলিম বিশ্বের খিলাফত হিসেবে ধরে নেওয়া হতো এবং এই কারণে যখন তুরস্ক একটা রিস্কে চলে আসে তখন ভারতবর্ষে যারা মুসলিম ছিল তারা সবাই ইংরেজদের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করা শুরু করে, সেটা ছিল খিলাফত আন্দোলন। আর রাওলাট আইনটা জিজ্ঞেস করেছো একজন, কে জিজ্ঞেস করেছো একটু দেখে নিই। মতে মাইনুল, রাওলাট আইনটা হচ্ছে এই আইনটা পাশ করার মাধ্যমে ইংরেজরা এটা বলেছিল যে তারা যে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই এবং কোনো কারণ না দেখিয়ে যে কাউকে গ্রেফতার করতে পারবে এবং শাস্তি দিতে পারবে। তো এটা ছিল রাওলাট আইন এবং এই আইনের বিরুদ্ধে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটে, যে কারণে গিয়ে আমাদের যে অসহযোগ আন্দোলনটা আছে সেটা হয়েছিল। আচ্ছা, খিলাফতটা আবার বলেছি নুসরাত জাহান তানিয়া, আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ার নিয়ে ইন্টারেস্টেড, থ্যাংক ইউ। আমি যদি সময় পাই আমি একটা ক্লাস নিয়ে নেবো এটার উপর। আচ্ছা, যারা প্রশ্ন উত্তর দিচ্ছ আমরা একটু প্রশ্ন উত্তরগুলোতে চলে যাই। আছে জাহেদ উদ্দিন মারুফ খান বলেছো এ, স্পর্শ চৌধুরী বলেছো এ হবে, শাহরিয়ার ইমন বলেছো বি। শাহরিয়ার ইমন একটু মনোযোগ দিয়ে শোনো। মোহাম্মদ সাদ্দাম হোসেন চৌধুরী বলেছো এ, রাশেদ হাসান বলেছো এ, মিনহাজ বলেছো এ, সাদিকুর রহমান তুষার বলেছো এ, তারপর নাসিমা জিতু বলেছো এ, তারপর সাদিয়া ফারজানা বলেছো এ, মতে মাইনুল বলেছো জার্মান, রাশেদ হাসান বলেছো জার্মান, সালমা আক্তার বলেছো জার্মান। আচ্ছা, নাজমুল ইসলাম রানা, আমি একটু আগে খিলাফত আন্দোলনটা আরেকবার বলেছি, তুমি কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। আচ্ছা, তারপরে এখন সবাই মোটামুটি আনসার দিচ্ছ, তো সবার আনসারে আমি দেখতে পাচ্ছি সবাই এতক্ষণে বুঝে গেছো যে উত্তর হবে এ, অর্থাৎ তুরস্ক বিশ্বযুদ্ধে জার্মানদের সাপোর্টে ছিল। কাদের সাপোর্টে ছিল? জার্মানদের সাপোর্টে। খিলাফতের ব্যাপারটা আমি আরেকবার ছোট করে দেখাই। ব্যাপারটা আসে বিশ্বযুদ্ধ থেকে। বিশ্বযুদ্ধে তুরস্ক সাপোর্ট করছিল কাদেরকে? তুরস্ক সাপোর্ট করছিল জার্মানদেরকে।
আর এটার প্রধান দুটা যে পার্টি ছিল যুদ্ধের, বিশ্বযুদ্ধের, সেটা ছিল জার্মানদের আর ইংরেজদের। তো তুরস্ক সাপোর্ট করছিল জার্মানদেরকে, আর ভারতবর্ষ তখন ইংরেজদের শাসনের অধীনে ছিল। তো ভারতবর্ষে যারা মুসলিম ছিল তারা তুরস্ককে সাপোর্ট করতো। কেন? কারণ তুরস্কের খলিফাই তাদেরও খলিফা। খলিফা থেকে আসছে কি শব্দটা বলতো? খলিফা থেকে আসছে হচ্ছে খিলাফত। খিলাফত। তো তারা একদিকে তারা তুরস্ককে সাপোর্ট করতে চায় কারণ তুরস্কে তাদের খলিফা আছে, অন্যদিকে ইংরেজরা তাদের শাসক দেখে ইংরেজদের বিরুদ্ধেও তারা যেতে পারছে না। এই কারণে দেখো ওরা কিন্তু জার্মান আর ইংরেজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ দুই দিকেই তাদের অনেক টেনশন চলতে থাকে। এবং এই কারণে খিলাফত আন্দোলনটা শুরু হয়েছিল কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। কারণ যখন জার্মানরা হেরে যায় তখন তুরস্ককে ভেঙে ফেলার কথা হয়, এবং এই কারণে ভারতে যারা মুসলিম ছিল তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তো এখান থেকে খিলাফত আন্দোলনটা শুরু হয়। তো যারা যারা প্রশ্ন করেছিলেন, আমি আশা করি তোমরা খিলাফত আন্দোলনটা নিয়ে একটু ক্লিয়ার হয়েছো। যদি তাও না হয় তাহলে আমাকে একটু জানাও, তাহলে আমি কিছু আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন, অর্থাৎ বাংলায় সশস্ত্র যেসব বিপ্লব হয়েছিল সেই বিপ্লবগুলোর কথা আমরা জানবো এই পার্টটাতে। তো এটা শুরু হয়েছিল 1908 সালে, যখন কিনা ক্ষুদিরাম বসু, তার নাম হয়তো তোমরা শুনেছো, ক্ষুদিরাম বসু একটা বোমা হামলা করে একজন ইংরেজকে মেরে ফেলে। তখন হয়েছিল 1908 সালে এই বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনটা শুরু হয়েছিল। এবং এরপরে 1911 সালের মধ্যে ক্ষুদিরাম বসু এবং তার সমসাময়িক যারা বিপ্লবী ছিলেন তারা অনেকেই মৃত্যুবরণ করেন এবং তাদের অনেকেই ফাঁসি দেওয়া হয়। এই কারণে 1911 সালে এই আন্দোলনটা একটু থেমে গিয়েছিল। তারপর 1912 সালে এই আন্দোলনটা আবার শুরু হয়। কিভাবে শুরু হয়? তারা আবার অনেক জায়গাতে হত্যা করতে থাকে, বোমা হামলা করতে থাকে, ডাকাতি করতে থাকে। এবং এই বিপ্লবী যে সংগ্রামটা আছে, বিপ্লবী যে আন্দোলনটা আছে, এটা না অনেকগুলো ছোট ছোট জায়গাতে বাংলার হয়েছিল এবং প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট দলে তারা বিভক্ত ছিল। তারা খুবই সিক্রেটলি লুকিয়ে লুকিয়ে তারা বোমা বানাতো এবং তারা অস্ত্র সংগ্রহ করতো এবং তারা ইংরেজদেরকে মেরেও ফেলতো, এরকমও হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল বেসিক্যালি যারা উচ্চপদস্থ দেশীয় মানুষ আছে, ইংরেজদের সাপোর্টার বা ইংরেজরা নিজেরা, তাদেরকে তারা হত্যা করবে এবং তারা অনেককে তখন হত্যা করতে সক্ষম হয়েছিল। এবং তারা বিশ্বযুদ্ধের সময় এটাও চেষ্টা করেছিল যে তারা জার্মান থেকে অস্ত্র আনবে, কিন্তু এটা তখন সফল হয়নি। তো 1924 সালে তারা একটা বেঙ্গল অর্ডিন্যান্স, কারা বলতো? ইংরেজরা একটা বেঙ্গল অর্ডিন্যান্স চালু করে, যেটার মাধ্যমে তারা এই যে সশস্ত্র বিপ্লবীরা আছে তাদেরকে দমন করার ব্যবস্থাটা শুরু করেছিল। এবং 1930 সালে মহাত্মা গান্ধী একটা আইন অমান্য আন্দোলন শুরু করেন। তখন এই যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনটা আছে এটা বন্ধ হয়ে যায় এবং তারা বেসিক্যালি চেয়েছিল যে এইসব সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মাধ্যমে তারা ভারতবর্ষকে স্বাধীন করবে, সেটা তারা সফল করতে পারেনি। তো কেন সফল করতে পারেনি, এটা তোমার মনে প্রশ্ন আসতে পারে। এটার কারণ হচ্ছে তারা যেহেতু সশস্ত্র বিপ্লবী আন্দোলন করছিল, সবাই কিন্তু এটাতে সাপোর্ট করে নাই এবং সবাই সাপোর্ট করে নাই দেখে তাদের যেটা হয়েছিল যে এক তো তারা হচ্ছে খুব লুকিয়ে লুকিয়ে কাজ করতে হতো এবং এ কারণে যোগাযোগ ব্যবস্থা কিন্তু তখন এত ভালো ছিল না। আমরা সেই 1930 সালের কথা বলছি, তখন চিঠি লিখে মানুষজন যোগাযোগ ব্যবস্থা করতো, বড়জোর একটা টেলিগ্রাফ পাঠানো যেত। কিন্তু তখন যেটা হয়েছিল যে তাদের এই যোগাযোগের কম থাকার কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারতো না। ছোট ছোট জায়গাতে তারা ছোট ছোট করে তাদের হামলাগুলো চালনা করতো এবং তারপরে বেশিরভাগ সময় তারা ধরা পড়তো অথবা তারা আত্মহত্যা করতো বা তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হতো। তো এগুলি করার কারণে দেখা যায় যে তারা খুবই বিচ্ছিন্নভাবে, অর্থাৎ একসাথে হয়ে এই আন্দোলনটা চালাতে পারে নাই দেখেই তাদের এই আন্দোলনটা ব্যর্থ হয়েছিল। তো এর মধ্যে আমাদের বাংলাদেশের দু তিনজনের কথা বলতে হবে। একজন হচ্ছে চট্টগ্রামের মাস্টার দা সূর্য সেন। এই মাস্টার দা সূর্য সেন এরকম একটা আক্রমণ করতে গিয়ে কিন্তু সেখানে তিনি একটা চট্টগ্রাম বিপ্লবী বাহিনী গড়ে তুলেছিলেন এবং একটা আক্রমণে গিয়ে তিনি সেখানে গ্রেফতার হন এবং তিনি ফাঁসি হয় তার 1933 সালে। কি করে? তিনি একটা চট্টগ্রামে
আমাদের বাংলাদেশের চট্টগ্রামে তিনি বিপ্লবী বাহিনী শুরু করেন এবং এই চট্টগ্রাম বিপ্লবী বাহিনী হচ্ছে তার একটা হামলা করতে গিয়ে তাকে হচ্ছে গ্রেফতার করা হয় এবং তাকে পরে ফাঁসি দেওয়া হয়। এবং এই মাস্টারদা সূর্য সেনের কথাতে অনুপ্রাণিত হয়ে দুজন নারী ছিলেন, একজন ছিলেন কল্পনা দত্ত এবং অন্যজন ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এই দুজনও কিন্তু এরকম অনেকগুলো ওয়াদ্দেদার তারাও এরকম করে আক্রমণে নেতৃত্ব দিতেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার একটা আক্রমণের নেতৃত্ব দেওয়ার পরে সেখানে যখন বাকিদেরকে তিনি পালিয়ে যেতে সাহায্য করেন, ইংরেজদের কাছে ধরা পড়ার আগেই তিনি নিজে বিষ পান করে আত্মহত্যা করেছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে, অর্থাৎ আমাদের দেশে এই যে সশস্ত্র বিপ্লবীরা ছিল তাদের যে কাজকর্মগুলো ছিল সেটা নিয়ে আমরা একটু জানলাম। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দেবে, খুবই ছোট প্রশ্ন এবং সহজ প্রশ্ন। সেটা হচ্ছে এই যে বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনটা ছিল সেটা শুরু করেছিলেন কে? শুরু করেন কে? এ হচ্ছে মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা, শুধু মাস্টারদা লিখলেও চলবে। বি হচ্ছে ক্ষুদিরাম বসু আর মাস্টারদা সূর্য সেন। তাহলে এ বা বি লিখে তাড়াতাড়ি উত্তরটা জানাও, আর আমি দেখছি যে তোমরা এই প্রশ্নটার উত্তরটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এ বা বি লিখে তাড়াতাড়ি আমাকে উত্তরটা জানিয়ে দাও। আচ্ছা, বেঙ্গল অর্ডিন্যান্সটা, এটা প্রশ্নটা করেছো নুসরাত জাহান তানিয়া। তানিয়া আজকে খুবই মনোযোগ দিয়ে ক্লাস করছে, থ্যাংক ইউ সো মাচ। এটা বেসিক্যালি বেঙ্গল অর্ডিন্যান্সটা করা হয়েছিল হচ্ছে এই যে যারা সশস্ত্র বিপ্লবী ছিল তাদের সবাইকে থামানোর উদ্দেশ্যে। আচ্ছা, মাকসুদুর রহমান সোহান বলেছে তুমি সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু সায়েন্সের স্টুডেন্টদেরও তো নিজেদের ইতিহাস জানার প্রয়োজন আছে, তাই না? আচ্ছা, সাদ্দাম হোসেন চৌধুরী বলেছো এ, জাহিদ উদ্দিন মারুফ খান বলেছো বি, নাজমুল ইসলাম রানা বলেছো এ, মুকিত প্রধান বলেছো এ। আচ্ছা, সবাই যে এত এ উত্তর দিচ্ছ, বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলন শুরু করেন কে? বাংলার, পুরো বাংলার আন্দোলনটা কে শুরু করেন এটা হচ্ছে প্রশ্ন। মাস্টারদা সূর্য সেন নাকি ক্ষুদিরাম বসু? আরেকবার মনোযোগ দিয়ে উত্তরটা দাও। আমি হচ্ছে, আচ্ছা, সালমা আক্তার বলেছো বি, ফয়সাল মাহমুদ ইকবাল বলেছো বি, নাসিমা জিতু বলেছো বি, আবার অনেকগুলো এ উত্তর আসছে। তৌহিদুল ইসলাম বলেছো এ, আসাদুজ্জামান ডালিম বলেছো এ, মতে মাইনুর বলেছো এ, শরীফ ইসলাম বলেছো এ, আরাফাত ইসলাম বলেছো বি, সালমা আক্তার বলেছো বি। আচ্ছা, ফয়সাল মাহমুদ ইকবাল বলেছো বি। তো আমি তোমাদের সবার প্রশ্ন উত্তর পড়লাম, তো আমি যেটা দেখছি সেটা হচ্ছে 60% বলছো বি, 40% বলছো এ। তার মানে এটার সঠিক উত্তরটা একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে। উত্তরটা হচ্ছে ক্ষুদিরাম বসু। তিনি পুরো ভারতের অর্থাৎ পুরো বাংলাতে সশস্ত্র বিপ্লবী আন্দোলন শুরু করেন। আর মাস্টারদা সূর্য সেন ছিলেন যিনি কিনা চট্টগ্রামে এই আন্দোলনটা চালিয়ে যান। অর্থাৎ চট্টগ্রামে ছিলেন মাস্টারদা সূর্য সেন আর ক্ষুদিরাম বসু ছিলেন পুরো ভারতে, এই কারণে উত্তর হবে ক্ষুদিরাম বসু। তো যারা এই উত্তর দিয়েছো একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো যে সঠিক উত্তরটা বি হবে। ইয়েস বললেই আমি বুঝে যাব। আচ্ছা, আর এই ক্লাসটা যেহেতু আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কোনো বন্ধুকে তুমি কিন্তু চাইলে ক্লাসটাতে মেনশন করে আনতে পারো যাতে তারাও ক্লাসটা দেখে এবং কিছু শিখতে পারে। আর তুমি যদি চাও ক্লাসটা শেয়ারও করতে পারো, তাহলে কিন্তু আরো বেশি বন্ধুরা এই ক্লাসটাতে জয়েন করতে পারবে এবং আমরা আরো বড় একটা ক্লাসরুম হয়ে এই ক্লাসটা সবাই একসাথে করতে পারবো। তো বন্ধুরা, আমরা পড়লাম সশস্ত্র বিপ্লবী আন্দোলন। এখন আমরা যে আন্দোলনটা পড়বো সেটা হচ্ছে স্বরাজ ও বেঙ্গল প্যাক্ট, অর্থাৎ স্বরাজ আন্দোলন। কি পড়বো? স্বরাজ। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমার মার্কারটা কেন জানি কালি আসছে না, আমি এর পরের ক্লাস থেকে নতুন মার্কার নিয়ে আসবো। স্বরাজ ও বেঙ্গল প্যাক্ট, অর্থাৎ স্বরাজ আন্দোলন এবং বেঙ্গল প্যাক্ট, এই আন্দোলনটা নিয়ে বা এই অংশটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো যেটা স্বরাজ আন্দোলন সেটার মানে হচ্ছে স্ব মানে নিজে, রাজ মানে রাজত্ব করা, অর্থাৎ নিজে রাজত্ব করার যে আন্দোলন সেটাই হচ্ছে স্বরাজ আন্দোলন। আর বেঙ্গল প্যাক্টটা কি হয়েছিল সেটাও আমরা এখনই জানবো। তো 1922 সালে যখন অসহযোগ আন্দোলন হয়েছিল, এই 1922 সালে অসহযোগ আন্দোলনে সবাইকে গ্রেফতার করা হয়। অর্থাৎ যারা অসহযোগ আন্দোলনটা করছিল কংগ্রেসের সকল নেতাকর্মীকে তখন গ্রেফতার করা হয় এবং তাদেরকে 1922 সালে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পরে তারা সবাই আবার একত্রিত হয়ে তারা তাদের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করতে বসেন। তো নির্ধারণ করতে বসে তারা যেটা করেন, তাদের মধ্যে কংগ্রেসের মধ্যে দুটা দল তৈরি হয়। একটা হচ্ছে পরিবর্তনপন্থী, যারা কিনা
পরিবর্তন চায়, পরিবর্তনপন্থী। আরেকটা ছিল পরিবর্তনের যারা বিপক্ষে, পরিবর্তন বিপক্ষ যে দল তারা। তো একটা ছিল পরিবর্তনপন্থী, একটা ছিল পরিবর্তনের বিপক্ষে। তো যারা পরিবর্তনের পক্ষে ছিল তাদের মধ্যে প্রধান ছিলেন চিত্তরঞ্জন দাস। আর এই চিত্তরঞ্জন দাসের তাকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে দেশবন্ধু বা দেশের বন্ধু। কেন তাকে দেশবন্ধু বলা হয় এটা আমরা একটু পরে জানবো। আর পরিবর্তনের যারা বিপক্ষে ছিলেন তাদের মধ্যে প্রধান ছিলেন মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু। তো আমরা পরিবর্তনের পক্ষের কি পরিবর্তন তারা চান সেটা একটু জানি। তো তারা চেয়েছিলেন, যারা পরিবর্তনের পক্ষে ছিলেন, এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চেয়েছিলেন যে ইংরেজরা যেভাবে বলে সেভাবেই তারা নির্বাচন করবেন, সেভাবেই তারা সরকার গঠন করবেন এবং সরকার গঠন করে তারা যেই রাওলাট আইন ছিল এবং যেসব বাজে বাজে আইন ছিল সেগুলোকে বাতিল করে দিবেন এবং ইংরেজদের জন্য এই দেশে শাসন করাটা এতটাই কঠিন করে ফেলবেন যাতে তারা দেশটা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তো এটা ছিল পরিবর্তনপন্থী বা নেতাজি চিত্তরঞ্জন দাসের যে ব্যাপার, সেটা তিনি চেয়েছিলেন কি আইনে প্রবেশ করে আইনটাকে পাল্টে দেবেন। এবং তারা যখন একটা দল গঠন করলেন, এই পরিবর্তনের বিপক্ষ দলটা এখানে হেরে যায় এবং পরিবর্তনপন্থী যারা ছিলেন তারা সবাই মিলে যখন একটা দল গঠন করেন, সেই দলটা 1923 সালে তাদের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জয়লাভ করে। কবে বলতো? 1923 সালে। এবং এর ফলে এই জয়লাভের ফলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একটা প্যাক্ট নিয়ে আসেন। সেই প্যাক্টটা হচ্ছে কি? বেঙ্গল প্যাক্ট। কে নিয়ে আসেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই বেঙ্গল প্যাক্টে কি হয়েছিল সেটা একটু বলি। সেটা হচ্ছে বেঙ্গল প্যাক্ট বা এটার বাংলায় বলতে গেলে এটা হচ্ছে বাংলা চুক্তি। বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি। এখানে তিনি বাংলার যারা হিন্দু ছিল এবং মুসলিম ছিল তাদের সবাইকে আবার একত্রিত করতে চাচ্ছিলেন। তো এর আগে আমরা দেখেছি যে বঙ্গভঙ্গের কারণে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বড় বিরোধ তৈরি হয়েছিল, যেটা কিনা এর পরেও চলছিল এবং বাংলা চুক্তির মাধ্যমে তিনি চেয়েছিলেন এটাকে তিনি বিরোধটাকে মীমাংসা করবেন। তো যেটা হয় যে এই বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তিটা হয়েছিল 1923 সালের ডিসেম্বরে। কবে? 1923 সালের ডিসেম্বরে। এবং এই চুক্তি অনুসারে বলা হয়েছিল, এটা হয়েছিল মূলত মুসলিমদের অধিকার সংরক্ষণ করার জন্য, যাতে করে মুসলিমরাও এসে এই রাজনৈতিক যে ব্যাপারগুলো আছে কংগ্রেসের সাথে সেখানে যোগদান করে। তো সেখানে বলা হয়েছিল যে মুসলিমদের অধিকার নিশ্চিত করা হবে এবং মুসলিমদেরকে 60%, যেহেতু মুসলিমরা বেশি মানুষ, তাদেরকে 60% অধিকার দেওয়া হবে, হিন্দুদেরকে 40% দেওয়া হবে। যেমন ধরো কোনো জায়গায় যদি নির্বাচন হয় সেখানে যাদের সংখ্যা বেশি তাদেরকে বেশি আসন দেওয়া হবে, যাদের সংখ্যা কম তাদেরকে কম আসন দেওয়া হবে। এরকম আসন ব্যবস্থার কথা এবং নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছিল। কিন্তু যেটা হয়েছিল, এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই বাংলা চুক্তিটা কিন্তু মুসলিমরা এবং মুসলিম লীগ খুব ভালোভাবেই গ্রহণ করেছিল। যারা গ্রহণ করেনি এবং যে কারণে এই বাংলা চুক্তিটা হেরে যায় বা অবসান ঘটে, সেটার কারণ ছিল, কিসের কারণ ছিল? অবসানের কারণ ছিল তখনকার যারা হিন্দু ছিল, গোড়া হিন্দু, তারা এবং পত্রপত্রিকা তারা সবাই এটার কঠোর বিরোধিতা করে। তারা কোনোভাবেই এটা মেনে নেয়নি যে মুসলিমদেরকে একটু বেশি অধিকার বা তাদের অধিকার সংরক্ষণ করা হবে এবং এ কারণে তাদের তীব্র বিরোধিতার মাঝেই 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যু ঘটে। তিনি মারা যাওয়ার পরে বাকি যারা কংগ্রেসের নেতা ছিল তারা আর এটা নিয়ে এগোনোর বা এটা নিয়ে আগানোর তারা সাহস পায়নি, অর্থাৎ এই ব্যাপারটা তখন সেখানেই থেমে যায়। অন্যদিকে 1926 সালে প্রথমে কলকাতায় এবং তারপর ঢাকাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়। তোমরা কি দাঙ্গা ব্যাপারটা বুঝো বা সাম্প্রদায়িক দাঙ্গা ব্যাপারটা বুঝো? এটা মানে হচ্ছে যখন ধর্মের উপর ভিত্তি করে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে হত্যা করে, তাদের ক্ষতি করে, তাদেরকে আঘাত করে, সেই ঘটনাটাকে বলা হয় সাম্প্রদায়িক দাঙ্গা। তো এই 1926 সালে প্রথমে কলকাতায় তারপর ঢাকায় একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয় বা সাম্প্রদায়িক দাঙ্গা হয়, যেটার ফলে এই বেঙ্গল প্যাক্টের সত্য হওয়ার কথা বা বাস্তবায়িত হওয়ার ব্যাপারটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, অর্থাৎ এটা আর সম্ভবই হয় নাই। তাহলে বন্ধুরা আমরা বেঙ্গল প্যাক্ট সম্পর্কে বুঝলাম এবং স্বরাজ আন্দোলন সম্পর্কেও দেখতে পেলাম। স্বরাজ এবং বেঙ্গল প্যাক্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করলাম? সশস্ত্র বিপ্লবী পড়েছি, স্বরাজ বেঙ্গল প্যাক্ট পড়েছি। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব।
আমাকে একটু জানিও তো তোমাদেরকে ক্লাসটা ভালো লাগছে কিনা আর সহজ লাগছে কিনা। এগুলি টপিকগুলি আসলে একটু কঠিন, তো আমি বলে যাচ্ছি, আমি চেষ্টা করছি যত সহজভাবে পারা যায় তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তোমাদের কিন্তু এটা একটু মনোযোগ দিয়ে শিখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলছি। তাহলে আমরা কি বললাম, লাহোর প্রস্তাবের কথা আমরা বলছি। তো লাহোর প্রস্তাবের মাধ্যমেই কিন্তু যে ভারতবর্ষটা দুই ভাগ হয়ে একটা ভারত হবে একটা পাকিস্তান হবে, সেই ব্যাপারটা এর অনেকদিন পরে এই প্রস্তাব থেকে কিন্তু শুরু হয়েছিল। তো লাহোর প্রস্তাবের যে পটভূমিটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা একটু কমেন্টগুলো দেখি। আচ্ছা, শারীরিক বলছে ক্লাসটা শেষ হবে কখন? এই তো আমাদের আর লাহোর প্রস্তাব আছে, তারপর ব্রিটিশ শাসন অবসান নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমাদের ক্লাস শেষ। আচ্ছা, তারপর জাহেদ উদ্দিন মারুফ খান বলছে যেহেতু তুমি ভার্সিটি স্টুডেন্ট, তাও জানার জন্য ক্লাসটাতে অংশগ্রহণ করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো কিন্তু শিখলে নিজেদের কাছে জানা থাকে যে আমাদের এই অঞ্চলগুলির ইতিহাসটা কি, এই কারণেই আমরা এগুলো জানি। আচ্ছা আচ্ছা, ক্যামেরা বারবার জুম করে কেন? কোনো একটা প্রবলেম হচ্ছে এই কারণে। আচ্ছা, গোড়া হিন্দু মানে কি? সাদিয়া ফারজানা বলেছো যারা কিনা ধর্ম নিয়ে গোড়ামি করে। গোড়ামি ব্যাপারটা কি জানো? তারা ধর্ম নিয়ে এত বেশি সিরিয়াস বা ধর্মের নিয়ম কানুনের জন্য তারা অন্য মানুষের সুবিধা অসুবিধা বা এমনকি নিজের ধর্মের মানুষের সুবিধা অসুবিধাও চিন্তা করে না, তাদেরকে গোড়া বলে, গোড়া ধার্মিক বলে। অর্থাৎ সে এত বেশি ধর্ম নিয়ে পড়ে থাকে যে সেটার যে অন্য কোনো ভাবে সেটাকে ইন্টারপ্রেট করা যেতে পারে বা অন্য কোনো সিদ্ধান্তে আসা যেতে পারে, সেটা তারা মানতে একদমই রাজি না। আচ্ছা, তারপর আচ্ছা, জাহেদুদ্দিন বলছে সহজ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শরীফ হাসান বলেছে অনেক কিছু জানা হলো। তারপর বলেছে এইচএসসি কি কোনো ক্লাস হবে? এইচএসসি ক্লাস না হচ্ছে অলরেডি, তোমরা একটু গ্রুপে দেখো, এইচএসসি হিস্ট্রি ফার্স্ট পেপার পড়াচ্ছে আমাদের এই আরেকজন ভাই রাশেদ পড়াচ্ছে, তো তোমরা যদি একটু গ্রুপটাতে অ্যাক্টিভ থাকো তাহলে কিন্তু দেখতে পারবে ক্লাস যে হচ্ছে। আচ্ছা, তারপর স্বরাজ শব্দের অর্থটা এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আসাদুজ্জামান ডালিম, তুমি আর কি ধরনের ইনফরমেশন চাচ্ছ এটা একটু আমাকে জানাও। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে স্বরাজ, স্বরাজ আন্দোলন মানে হচ্ছে নিজেদের রাজত্বের আন্দোলন। স্ব মানে হচ্ছে নিজ বা আপন বা নিজের, রাজ মানে হচ্ছে রাজত্ব বা শাসন, অর্থাৎ আমাদের এলাকা আমরা শাসন করব সেটার যে আন্দোলন সেটা হচ্ছে স্বরাজ আন্দোলন। নিজের এলাকা নিজের রাজ্য নিজেরা শাসন করার আন্দোলন হচ্ছে স্বরাজ আন্দোলন। তো আমি আশা করি তোমার প্রশ্নটা তুমি উত্তর পেয়েছো। এটা স্বরাজ আন্দোলনটা কে যেন বলেছিলে? মতে মাইনুল। তুমি আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এরপর পরের টপিকটি চলে যাই। ওকে, আচ্ছা, যারা বলছো ক্লাসটা ভালো লাগছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ও সরি সরি সরি, এই কমেন্টটার কারণে কিন্তু আমিও খুব ভালো করে হচ্ছে তোমাদেরকে শেখাতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি পড়লাম বলতো? স্বরাজ আন্দোলন। তো এরপর চলো আমরা চলে যাই লাহোর প্রস্তাবে। তো লাহোর প্রস্তাবের যে পটভূমি সেটা তোমাদেরকে একটু বলি, অর্থাৎ লাহোর প্রস্তাবটা কোথা থেকে এলো সেই ঘটনাটা তোমাদেরকে আমি একটু বলি। আচ্ছা, তো লাহোর প্রস্তাবটা এসেছিল 1935 সালে। একটা ভারত শাসন আইন হয়, ভারত শাসন আইন হয়। এই আইনটা কারা করে? ইংরেজরা করেছিল। এবং তারা যখন এই আইনটা করে, সেই আইনের ফলে তারা হচ্ছে ভারতের যে শাসন ব্যবস্থাটা আছে সেখানে একটা নির্বাচনের কথা বলে, যে ভারত শাসনের আইনের ফলে যে তারা বলে যে ভারতীয়রাই একটা দল গঠন করে নির্বাচন করে তারা তাদের শাসন ব্যবস্থাটাতে চলে যাবে। তো এই যে ভারত শাসন আইনটার ফলে 1937 সালে একটা নির্বাচন হয় এবং সেখানে কংগ্রেস জয়ী হয়। কারা জয়ী হয় বলতো? কংগ্রেস। তো কংগ্রেস যখন এখানে জয়ী হয়, কংগ্রেসের সব মিটিং এ কোথাও মুসলিম লীগের নাম আসে নাই, এবং তখন পত্রপত্রিকাতে বলা হয় যে পুরো দেশে দুইটা ক্ষমতার অধিকারী দল আছে, একটা হচ্ছে সরকার ইংরেজরা আর একটা হচ্ছে কংগ্রেস। এবং এইগুলি ঘটনার ফলে যে মুসলিম লীগের যে প্রধান ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি তখন অনেক বেশি টেনশনে পড়ে যান এবং তিনি অনেক ক্ষুব্ধ হন যে মুসলিমদের শাসন বা মুসলিমদের অধিকারটাকে এখানে অনেক বেশি সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই কারণে 1938 সালে মোহাম্মদ আলী জিন্নাহ সিন্ধুতে একটা অধিবেশনে বলেন যে হিন্দু এবং মুসলিম এরা আলাদা দুইটি জাতি। অর্থাৎ এর আগে আমরা এদেরকে ভারতীয় বা বাঙালি বলছিলাম, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ 1938 সালে বলেন যে হিন্দু এবং মুসলমান এরা আলাদা দুটি জাতি।
এবং এই কথার মাধ্যমে তারা কি করে বলতো, এর ফলেই যে লাহোর প্রস্তাবের পটভূমিটা আছে সেটা কিন্তু রচিত হয়ে যায়। অর্থাৎ লাহোর প্রস্তাব আসে এই ধারণাটা থেকে, দুইটা জাতি এই ধারণাটা থেকে আসে। তো লাহোর প্রস্তাব হচ্ছে 1939 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেয়া হয়। 1939 সালে মোহাম্মদ আলী জিন্নাহ একটা দ্বিজাতি তত্ত্ব নিয়ে আসেন। দ্বিজাতি মানে হচ্ছে, দ্বি মানে হচ্ছে দুই, এবং জাতি তো আমরা বুঝি দুইটি জাতি। তো এই দুই জাতি কারা ছিল বলতো, হিন্দু এবং মুসলিম। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ একটা দ্বিজাতি তত্ত্ব আনেন, সেখানে তিনি বলেন যে হিন্দু এবং মুসলিম ভারত উপমহাদেশে দুইটা জাতি আছে এবং দুইটা জাতির জন্য আলাদা দুইটা রাষ্ট্র দরকার। তো এই যে দ্বিজাতি তত্ত্ব, এটার উপর ভিত্তি করে 1940 সালে লাহোর প্রস্তাব দেয়া হয়। এটা লাহোরে এই প্রস্তাবটা করা হয়েছিল বলে এটাকে লাহোর প্রস্তাব বলা হয়। তো এই লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে, এটা একটু খুব মনোযোগ দিয়ে শোনো, হ্যাঁ প্লিজ। লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যে যেগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সেগুলো নিয়ে রাষ্ট্র সমূহ গঠিত হবে। রাষ্ট্র সমূহ অর্থাৎ যদি দুইটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হয় তাহলে দুইটা মুসলিম রাষ্ট্র গঠিত হবে, একটা না, কিন্তু রাষ্ট্র সমূহ গঠিত হবে। দ্বিতীয়টাতে বলেছিল প্রত্যেকটা রাষ্ট্রে যেসব দায়িত্বগুলো আছে, সামরিক এবং অন্য দায়িত্ব, সেগুলো সব কিন্তু রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে থাকবে এবং তারা স্বায়ত্ত শাসন, অর্থাৎ তারা নিজেদের শাসন নিজেরা পালন করতে পারবে। তাদের দেশগুলোতে যারা সংখ্যালঘু থাকবে, ধরো এটা যদি মুসলিমের মেজরিটিও থাকে, যদি হিন্দু মাইনরিটি থাকে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। এবং আরেকটা ধারা ছিল সেখানে, সেটা হচ্ছে প্রতিরক্ষা, পররাষ্ট্র এবং যোগাযোগ, এই ব্যাপারগুলোতে রাষ্ট্রগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। তো এখানে কিন্তু একটা রাষ্ট্রের কথা বলেনি, মুসলিম রাষ্ট্র সমূহের কথা বলা হয়েছিল, যেখানে কয়েকটা মুসলিম রাষ্ট্র থাকবে। কিন্তু এটা কে করেছিল, এটা হচ্ছে শেরে বাংলা এ.কে ফজলুল হক এই প্রস্তাবটা দিয়েছিলেন। কিন্তু 1946 সালে আরেকটা অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন যে একটা রাষ্ট্র হবে, একটা মুসলিম রাষ্ট্র হবে, যেটার মধ্যে সব মুসলিমদের সাথে একটা রাষ্ট্র হবে। এখন পার্থক্যটা বুঝতে পারছো? তখন যদি প্রথম লাহোর প্রস্তাবটা গৃহীত হতো, তখন কিন্তু প্রথমেই পূর্ব পাকিস্তানটাকে আলাদা একটা দেশ করা হতো আর পশ্চিম পাকিস্তানটাকে আলাদা একটা দেশ করা হতো। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যখন একটা রাষ্ট্রের কথা বললেন, সেখান থেকে পরবর্তীতে এসে ভারত আর পাকিস্তান দুই ভাগে দেশটা ভাগ হয়েছিল। তো যদি কেউ প্রশ্ন করে যে লাহোর প্রস্তাবের কারণে কি দুই ভাগ হয়েছিল, সেটা হবে 1946 সালে যে প্রস্তাবটা ছিল সেখান থেকে দুই ভাগ করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এসেছিল। আশা করি এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তো একটি রাষ্ট্রের কথা কে বলেন বলতো, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ তখন একটি রাষ্ট্রের কথা বলেছিলেন। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব কে প্রবর্তন করেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের সারা জীবন লাগবে। দ্বিজাতি তত্ত্ব কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠা করেন এ শের বাংলা, শের এ বাংলা মনে হয় এভাবে লিখলে ভালো হয়, হ্যাঁ, শের বাংলা নাকি বি মোহাম্মদ আলী জিন্নাহ? এ নাকি বি? তুমি একদম তাড়াতাড়ি করে আমাকে জানাও যে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে। এই প্রশ্নটা কিন্তু সব জায়গাতে আসে, সো তোমরা যেটারই প্রিপারেশন নিচ্ছ, যে ক্লাসেই পড়ো না কেন, এই প্রশ্নটা আমাদের জানা থাকা উচিত। তো তাড়াতাড়ি করে এটা প্রশ্নের উত্তর দাও। এরপরে আমরা আমাদের বাকি যে লাস্ট যে টপিকটা আছে সেই টপিকটাতে চলে যাব এবং আমরা তখন আরো কিছু প্রস্তাবনা এবং ইসের মাধ্যমে জানবো যে কিভাবে ব্রিটিশ শাসনের অবসানটা আমাদের দেশে ঘটেছিল। তাড়াতাড়ি একদম জানাও আমাকে। আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রশ্ন কি আছে? প্রশ্ন থাকলে আমি একটু দেখি। আচ্ছা, সশস্ত্র মানে কি শরীফা স্যার? সশস্ত্র মানে হচ্ছে অস্ত্র সহ, অর্থাৎ যখন তৌশিক হোসেন গোড়া সুন্নি ব্যাপারটা আমাদের ক্লাসের সাথে রিলেটেড না, তো এই জন্য বলছি না। বা ধরো যারা সুন্নি মতটা পালন করে, তাদের মধ্যে যদি এমন কেউ থাকে যে সে খুব গোড়া বা ধর্মের নিয়ম কানুন গুলো এত বেশি করে শক্ত করে ধরে রাখে যে অন্য কাউকে
ক্ষতি করতেও তার দ্বিধা হয় না, সেটা হচ্ছে গোঁড়া ব্যাপারটা। গোঁড়া বিশ্বাস থাকাটা ভালো না, কারণ এই গোঁড়া বিশ্বাসটা অনেক নতুন প্রশ্ন করার জায়গাকে বন্ধ করে দেয়। তো আশা করি তুমি প্রশ্নের উত্তর পেয়েছো। সশস্ত্র মানে কি শরীফ হাসান? সেটা হচ্ছে অস্ত্র সহ, যেটা হচ্ছে তোমার ভায়োলেন্সি সহ যে আন্দোলনগুলো সশস্ত্র আন্দোলন সেটাকে বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে নাজমুল ইসলাম রানা বলেছো বি, জাহেদউদ্দিন মারুফ খান বলেছো বি, তৌশিক হোসেন বলেছো বি, শফিয়া আহমেদ জিসান বলেছো বি, আজিজুল হাসান বলেছো বি, মোহাম্মদ আলী জিন্না, আচ্ছা এটা বলছে তৌশিক হোসেন। তারপর শফিয়া আহমেদ জিসান উত্তর পেয়েছি। নাসরিন আক্তার বলেছো বি, এম এ নাইম বলেছো বি, তারপর ফয়সাল মাহমুদ ইকবাল বলেছো বি, স্পর্শ চৌধুরী বলেছো বি, আচ্ছা শাহরিয়ার ইমন বলেছো বি। ঠিক আছে, তাহলে আমি দেখছি সবাই এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। মোহাম্মদ আলী জিন্না হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক। আচ্ছা, তাহলে বন্ধুরা চলো আমরা একটু সামনে এগিয়ে যাই। তো তুমি দেখতে পাচ্ছ যে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে কিন্তু এটা কিন্তু পুরোপুরি মানে মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে যে বাংলাকে দুই ভাগ করে একটাকে হচ্ছে ভারতের সাথে একটাকে হচ্ছে পাকিস্তান বানিয়ে ফেলা উচিত, কারণ দুই ভাগের ধর্ম ডিফারেন্ট। কিন্তু শেষবার আরেকজন ট্রাই করেন, আরো দুইজন ব্যক্তি মিলে, তারা ছিলেন শরৎচন্দ্র বোস এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারা একটা চুক্তি করেন যেটাকে বলা হয় বোস হচ্ছে ইংরেজিতে লিখতে গেলে বসু সোহরাওয়ার্দী চুক্তি। তো এই বসু সোহরাওয়ার্দী চুক্তিটা কি ছিল সেটা আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা করি। তো এখানে তারা একটা অখণ্ড বাংলার কথা বলেন। অখণ্ড বাংলাতে তারা বলেন যে ধর্মের ভিত্তিতে না, পুরো যে বাংলা এলাকাটা আছে সেই এলাকার ভিত্তিতে হচ্ছে একটা রাষ্ট্র গঠন করা হোক। এই রাষ্ট্রটা ঠিক করবে যে তারা ভারতের সাথে কি ধরনের সম্পর্ক রাখতে চায়, তারা কি ভারতের অধীনে থাকতে চায় নাকি বাইরে থাকতে চায়, এবং তারা একটা সংবিধানও গঠন করবে। এবং সেখানে যেহেতু মুসলিমরা মেজরিটি, এজন্য তারা বলেছিল যে মুসলিমদেরকে একটা যদি সংবিধান গঠন করার একটা দল করা হয়, সেখানে মুসলিম থাকবে 16 জন, হিন্দু থাকবে 14 জন। তো এটা করা হয় কবে? এটা হচ্ছে শরৎচন্দ্র বসু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী মিলে করেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে অখণ্ড বাংলার চুক্তি ছিল সেটা প্রথমে হচ্ছে মুসলিম লীগ যদি মেনেও নেয়, কংগ্রেস এটা মেনে নেয়নি এবং এ কারণে পরে মুসলিম লীগও এটা মেনে নেয়নি। তো অর্থাৎ এই যে দুই দল বিরোধিতা করলো, এটার ফলে এই অখণ্ড বাংলা চুক্তি বন্ধ হয়ে যায় এবং এর ফলে শেষ পর্যন্ত দেখা যায় যে বাংলাকে আর একসাথে রাখা যাচ্ছেই না, অর্থাৎ বাংলাকে আর একসাথে করা যাবে না, এরকম একটা ব্যাপার তখন দেখা দেয়। এর মধ্যে 1947 সালে একটা বিশাল বড় দাঙ্গা হয় ভারতবর্ষে এবং সেই দাঙ্গার কারণেই কিন্তু তখন ব্রিটিশ শাসনটার অবসান ঘটে। তো আমরা এতক্ষণ দেখলাম যে বাংলা অঞ্চলটাতে কি হয়েছিল। চলো আমরা একটু দেখি যে এই যে লাস্ট যে টপিকটা, ব্রিটিশ শাসনটা কিভাবে শেষ হলো, ব্রিটিশ শাসনের অবসান। তো ব্রিটেনে বা ইংল্যান্ডে তখন কিছু রাজনীতি চলছিল যেগুলোর কারণে কিন্তু ব্রিটিশ শাসনের অবসানটা আরো বেশি কাছে চলে আসে। তো এর মধ্যে একটা ছিল 1942 সালে যখন দ্বিতীয় ভারত বিশ্বযুদ্ধে জাপান আক্রমণ করে। আমি এখন এটা একটু ব্যাখ্যা করি, এটা একটু মনোযোগ দিয়ে শুনো। তো 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ছিল জার্মানরা এবং জার্মানদের পক্ষে ছিল জাপান। ভারতের ভয় ছিল যে জাপান হয়তো ভারতকে আক্রমণ করবে, কেননা ভারত ইংরেজদের একটা শাসিত অঞ্চল এবং এ কারণে জাপান যে আক্রমণ করবে, তখন যারা ভারতবর্ষের মানুষ ছিল তারা এটা বুঝেছিল যে যদি ইংরেজদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে জাপানের আক্রমণের যে ভয়টা আছে সেটা বন্ধ করা যাবে। আমি আবার রিপিট করি, ওকে? ইংরেজদের বিরুদ্ধ শক্তি ছিল জার্মানদের সাপোর্টার ছিল জাপানরা ইংরেজদের শক্তি হিসেবে ভারতবর্ষকে আক্রমণ করার একটা চান্স ছিল এবং যদি ইংরেজদেরকে সরিয়ে দেওয়া যেত তখন কিন্তু জাপানের যে আক্রমণের ভয়টা সেটা চলে যাবে। এই কারণে মহাত্মা গান্ধী তখন ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন। এই আন্দোলনটা শুরু করেন এবং এই ভারত ছাড়ো আন্দোলনের ফলে মহাত্মা গান্ধী এবং সব নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়, যেটার কারণে যে আন্দোলনটা প্রথমে ছিল অহিংস, অর্থাৎ কোনো মারামারি সেখানে ছিল না, এরপর এটা হয়ে যায় একটা সহিংস আন্দোলন। এবং তখন জনগণ এত বেশি রাগ করেছিল যে তারা যে কোনো জায়গায় বেপরোয়ার মতো ট্রেন ভেঙে ফেলতো, রেল লাইন তুলে ফেলতো, ট্রেন অ্যাক্সিডেন্ট করাতো, যা মন চায় করতো এবং এ কারণে এই আন্দোলনটার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।
এবং সেই সময় যে প্রধানমন্ত্রী ছিলেন ইংল্যান্ডে, তিনি বুঝতে পেরেছিলেন যে এভাবে বেশি দিন সম্মানের সাথে ভারতবর্ষে আসলে রাজত্ব করা সম্ভব না। সেই সময় আবার 1943 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল। এই যে যুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তারপরে জিনিসপত্রের দাম এত বেড়ে যায় এবং ফসলের পরিমাণ এত কমে যায় যে তখন একটা দুর্ভিক্ষ হয়েছিল। এই কারণেও কিন্তু মানুষজন খুব বেশি ক্ষেপে ছিল ইংরেজদের উপরে। তো তখন আরেকজন ব্যক্তির কথা আমাদের বলতে হবে, তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি কিনা একজন বাঙালি ছিলেন। তিনিও একজন কংগ্রেসের নেতা ছিলেন এবং তার যে উপাধি ছিল সেটা হচ্ছে নেতাজি। তো এই নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন সংগ্রামের মাধ্যমে তিনি দেশ স্বাধীন করবেন, কিন্তু মহাত্মা গান্ধী চাইতেন অহিংস পদ্ধতিতে দেশ স্বাধীন করার জন্য। তো যেহেতু তাদের দুজনের পদ্ধতিগুলো মিলে নাই, এই কারণে সুভাষচন্দ্র বসু অনেকটা ক্ষিপ্ত হয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর তিনি আবার এসেছিলেন অনেক শক্তি সংগ্রহ করে এবং তিনি অনেকদিন ধরে সশস্ত্র সংগ্রামের চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা ব্যর্থ হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজ পর্যন্ত জানা যায়নি তিনি কোথায় গিয়েছিলেন, অর্থাৎ তিনি একদম নিখোঁজ হয়ে যান। হয়তো সবাই ধারণা করে থাকে যে তিনি কোথাও চলে গিয়েছিলেন নিজে ইচ্ছা করে। আচ্ছা, তো আমরা জানলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, এবং এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত টানা ইংরেজ সরকারকে আতঙ্কের মধ্যে রাখে। কারণ তিনি একটা সৈন্যবাহিনী গঠন করেছিলেন, INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে, এবং সেই আর্মিটা এত ভালো করে তিনি প্রশিক্ষণ করিয়েছিলেন যে তারা কিছুদিন পরপরই আক্রমণ করতে এবং ইংরেজ এটাতে খুবই ভীত সন্ত্রস্ত ছিল। এবং তারপরে তিনি যখন নিরুদ্দেশ হয়ে যান, তারপর 1946 সালে মুম্বাইতে একটা নৌ বিদ্রোহ ঘটেছিল। কি ঘটেছিল? একটা নৌ বিদ্রোহ, অর্থাৎ মুম্বাইতে যে নৌবাহিনী ছিল সেই নৌবাহিনী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে। আমরা বন্ধুরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এই অংশটাতে আমার সাথে একটু মনোযোগ দিয়ে থাকো, তাহলে হচ্ছে তোমরা খুব সহজেই কিন্তু এই অংশটা বুঝতে পারবে। আচ্ছা, তো কি করে নৌবাহিনী বিদ্রোহ করেছিল 1946 সালে। তারপর যেটা হলো, ইংল্যান্ডে হচ্ছে তখন একটা সাধারণ নির্বাচন হয় এবং সেখানে তাদের যে শ্রমিক পার্টি আছে, শ্রমিক পার্টিটা হচ্ছে নির্বাচনে জিতে যায়। এবং এই শ্রমিক পার্টিটা আসলে তারাও চাইতো যে বাঙালিরা বা যারা ভারতবর্ষের মানুষ আছে তারা যাতে স্বায়ত্ত শাসন করতে পারে, বা তাদের নিজেদের যে অঞ্চল আছে সেই নিজেদের অঞ্চলটাতে তারা শাসন করতে পারে। তো শ্রমিকদের এই সহানুভূতিশীল ব্যাপারটার কারণে তখন যে ইংল্যান্ডে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম ছিল অ্যাটলি। কি নাম ছিল? প্রধানমন্ত্রী অ্যাটলি। তো এই প্রধানমন্ত্রী অ্যাটলিও বুঝতে পেরেছিলেন যে বেশি দিন আসলে তারা সেখানে শাসন করতে পারবেন না। তো এই কারণে যেটা হয়, 1946 সালে মুসলিম লীগের নির্বাচনে হচ্ছে সাধারণ নির্বাচনে মুসলিম লীগ জিতে এবং সেখানে বাংলার অংশটাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমানের সাহায্যে মুসলিম লীগ জিতেছিল। তো এই জায়গা থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মুসলিমদেরকে নিয়ে আলাদা একটা দল গঠন করার ব্যাপার। তো এখানে যেটা হয়, 1946 সালে এই প্রধানমন্ত্রী অ্যাটলাস একটা মন্ত্রী মিশন নিয়ে আসেন। এই মন্ত্রী মিশনটার কাজ ছিল যে তারা ভারতবর্ষটাকে কিভাবে ভাগ করা যায় এটা বলবে, এবং তারা 3টা ভাগে ভাগ করার কথা বলেছিল। একটা হচ্ছে হিন্দু প্রধান, একটা হচ্ছে মুসলিম প্রধান এবং অন্যটা হচ্ছে বাংলা ও আসাম। দেখো, তাদের এখানেও কিন্তু বাংলা আর আসামকে আলাদা আলাদা ভাবে বলার কথা ছিল, কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছিল জানো, যারা ভারতবর্ষের উচ্চ পদের নেতা ছিলেন তারা বাংলা আর আসামকে হাতছাড়া করতে চান নাই। কারণ তাদের এটা ধারণা ছিল যে বাংলা আর আসাম এত সমৃদ্ধ, এটা হারিয়ে ফেললে তাদের হাত থেকে অনেক বড় একটা ক্ষমতা চলে যাবে। এই কারণে হিন্দু মুসলিম আর বাংলা ও আসাম হওয়ার যে ধারণাটা, সেটা হিন্দু মুসলিম কংগ্রেস এবং মুসলিম লীগ সবাই ছেড়ে দেয়। সো এই মন্ত্রী মিশনটাও ব্যর্থ হয়। তো এরপরে শেষ পর্যন্ত, এবং এটা যে ব্যর্থ হয় এর সময় 1946 সালে মুসলিম লীগ একটা প্রত্যক্ষ সংগ্রাম দিবসের কথা বলে, যেটার ফলে একটা বিরাট দাঙ্গা হয় এবং হাজার হাজার মানুষ সেদিন ভারতে প্রাণ দিয়েছিলেন। তো এরপর যেটা হয় যে 1947 সালের ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয় যে ভারতের যে অধিকারটা আছে সেটা ভারতের হাতে 1948 সালের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং শেষ পর্যন্ত 1947 সালের জুলাই মাসে হচ্ছে তোমার
যে দেশভাগের ব্যাপারটা আছে, সেই যে জুলাই মাস হচ্ছে একটা ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়। ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয় এবং এই আইনের বাস্তবায়নে 1947 সালের আগস্ট মাসে দুটো দেশ ভাগ করে দেয়া হয় এবং এর মাধ্যমে 14ই আগস্ট পাকিস্তান নামে একটা দেশের জন্ম হয়, যেটার মধ্যে পূর্ব বাংলাকে একত্রিত করা হয় এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তান দুটো অঞ্চলের নাম দেওয়া হয়। আর 15ই আগস্ট ভারত নামে একটা দেশের জন্ম হয়। বন্ধুরা, এটাই ছিল ব্রিটিশ শাসনের অবসান, আমাদের ক্লাসের অবসান, আমাদের আলোচনার অবসান আজকের। সেটা হচ্ছে যে ব্রিটিশ শাসন শেষ হয়ে কিভাবে ভারত এবং পাকিস্তান দুটো দেশ তখন গঠিত হলো। বন্ধুরা, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখছি এবং দেখছি যে তোমরা কি বুঝতে পারছো মুসলিম লীগের কি ভূমিকা ছিল। মুসলিম লীগের যে ভূমিকাটা ছিল বন্ধুরা, মতে মারুফ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যদি আমি কোনো ক্লাস দিই তখন আমি চার্ট অঙ্কন করে দিব। জায়েদউদ্দিন মারুফ খান বলেছে মুসলিম লীগের যে ভূমিকাটা ছিল সেটা বেসিক্যালি মুসলিম লীগটা গঠন হয়েছিল মুসলিমদের একটা জাতীয় সংগঠন হিসেবে, এবং যত সময় গেছে মুসলিম লীগই কিন্তু মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করার যে ব্যাপারটা আছে সেখানে তারা এটাকে জোরদার করে। এবং মোহাম্মদ আলী জিন্নাহর প্রত্যক্ষ তত্ত্বাবধানে যখন তাকে এখানে ক্ষুণ্ণ করা হয়, তারপরে কিন্তু তিনি খুন করা থাকে, যেখানে তার মনোভাবটা ক্ষুণ্ণ করা হয়, তারপরে তিনি কিন্তু দ্বিজাতি তত্ত্ব এনে দেশটা যে দুই ভাগে ভাগ করা হয়েছিল এটার পেছনে মুসলিম লীগের অনেক বড় অবদান আছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, তো বন্ধুরা, আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, আমি খুবই দুঃখিত এটার জন্য। আমি আশা করি তোমরা সবাই বুঝেছো। আমরা এখানেই আজকে শেষ করছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করবো এর পরের যে অধ্যায়টা আছে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে কিভাবে বাংলা হলো বা বাংলাদেশ হলো সেটা নিয়ে। আশা করি তোমাদের সাথে সেখানে দেখা হবে। বাই বাই।